গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প চিরকুট রহস্য। রচনা রাকেশ দেবনাথ। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন চিরকুট রহস্য। ধুর ধুর, এটা কোনো কাজ হলো? সারাদিন শুধু এর বউয়ের পেছনে ঘুরে বেড়াও, ওর বউয়ের পেছনে ঘুরে বেড়াও। কথাটি বলেই ঘরের এক কোণে থাকা সোফাটার ওপর গা এলিয়ে দিল শুভ। শুভ অর্থাৎ শুভঙ্কর বাগচি কলেজের ইতিহাস বিভাগের 4th সেমের ছাত্র। বাবা কাজ করেন তাঁদেরই কলেজের লাইব্রেরিয়ান হিসেবে। পড়াশোনাতে পিছনের দিক থেকে একদম শেষের দিকে, অর্থাৎ প্রায় চৌকস ছাত্র সে। তবে দোষের মধ্যে একটাই, কলেজে তিনি যান না। হয় বাড়িতে বসে রাত দিন দেশ বিদেশের গোয়েন্দা গল্প পড়েন, অথবা সারা শহরের কোনায় কোনায় ঘুরে বেড়ান। ফলে শহরের এমন কোনো প্রান্ত নেই যে তা সে চেনে না, আর শহরের এমন কোনো প্রান্ত নেই যে তাকে চেনে না। তা বড় স্ট্রিট পেছনে এত ঘুরঘুর করো কেন বাপু? জানো না শাস্ত্রী কি বলে গেছে? ঘরের ঠিক মাঝখানে রাখা টেবিলের পাশ থেকে হাতের মধ্যে রাখা H.G. ওয়েলসের দ্য টাইম মেশিন বইটা বন্ধ করতে করতে কথাগুলো বলল সুজয় সরকার, ওরফে শুভঙ্কর বাগচির ন্যাংটোকালের বন্ধু। আরে রাখ তোর শাস্ত্র। আমি কি ভাই সাধে ঘুরঘুর করি অন্যের বউয়ের পেছনে? সে ভাই তোর শখ, আমি কিভাবে বলবো বল? এই বলে ফিচকে হাসি দিয়ে আবার বইয়ের মধ্যে মনোনিবেশ করে। সুজয়ের এই কথার মধ্যে খোঁচাটা শুভ ভালো করেই বুঝতে পারে। এতে সে আরও খানিকটা উত্তেজিত হয়ে পড়ে। বলে, ফালতু ইয়ার কি মারবি না। তুই কি মনে করিস আমি কি সাধে লোকের পেছনে ভাবে ঘুরে বেড়াই? ভাই তুই এত চেয়েছিস কেন বলতো? কত লোকের কত রকম শখ থাকে, আর আমি যে তোকে জাজ করছি না। ইউ গো ফর ইট। তবে রে হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া। এই বলে হঠাৎ সোফা থেকে লাফিয়ে উঠল শুভ। চোখ মুখ রাগে ফেটে পড়ছে। সোজা সুজয়ের দিকে তেড়ে গেল সে। সুজয় এক ঝলকে বুঝে নিল পরিস্থিতি বেগতিক। সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। দুজনের মাঝখানে তখন একটা ভারী টেবিল। শুভ এক পাশ থেকে ঘুরে এসে ধরতে চাইলে সুজয় ঠিক উল্টো দিক দিয়ে পালায়। একদিকে শুভ আসে, সুজয় তখন ঠিক উল্টো দিকে ঘুরে ছুট দেয়। রাগে অন্ধ হয়ে শুভ টেবিলের উপর রাখা টাইম মেশিন বইটি হাতে তুলে নেয় আর ছুঁড়ে দেয় সোজা সুজয়ের দিকে। সুজয় শেষ মুহূর্তে মাথা নিচু করে বাঁচে, কিন্তু বইটা সোজা গিয়ে লাগে ঘরের একমাত্র কাচের জানলায়। আর সঙ্গে সঙ্গে ঝ্যাং করে পাতা ঝরার মতো শব্দে ভেঙে পড়ে কাঁচের টুকরো সব ঘরের মেঝেতে। কাঁচ ভাঙার সেই বিকট শব্দ শুনেই ছুটে আসেন শুভর মা। তাঁর চোখে বিস্ময়, মুখ গম্ভীর। এক হাতে খুন্তি, তাতে এখনও লেগে আছে আলু ভাজার গন্ধ। এইমাত্র রান্নাঘর থেকে দৌড়ে এসেছেন তিনি। শুভ আর সুজয় তখন একদম শান্ত শিশুর মতো দাঁড়িয়ে গেছে, ভয়ে জড়সড়, মুখ নিচু। এ কি হলো এখানে? বোমা পড়লো নাকি? নাকি যুদ্ধের মহড়া দিচ্ছিস? মায়ের কণ্ঠে রাগের সাথে তীব্র হতাশার ছাপ।
তার চোখ ছুঁয়ে যাচ্ছে জানলার কাঁচের টুকরো, মেঝেতে ছড়ানো বই আর ঘরের জগা খিচুড়ি দশার দিকে। খুন্তিটা তখনও ওদের দিকেই তাক করা, যেন তিনি আর একটু হলেই সেদিনকার আলু ভাজাগুলোকে রেহাই দিয়ে এদেরকেই ভাজবেন আজ। কি হলো রে, চুপ হয়ে আছিস কেন, বল। মার গলা যেন ঘরের মধ্যে বজ্রপাতের মতো বাজলো। সুজয় একটু সামনে এসে কিছু বলতে যাবে, ঠিক তখনই শুভ চুপি চুপি চিমটি কাটল ওকে। আউ বলে চিৎকার করে উঠতে গিয়েও শব্দটা গিলে ফেলল সুজয়। মা কিন্তু সব দেখেছেন। শুভর দিকে তাকিয়ে রাগী গলায় বলেন, ওই, তুই ওকে খোঁচা মারলি কেন শুভ? শুভ আঁতকে উঠল, চোখ বড় করে বলল, আমি কই, কোথায়? মা এবার ঠান্ডা অথচ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, আমি স্পষ্ট দেখলাম। এই সুজয়, তুই বল তো বাবা, কি হয়েছে এখানে? সুজয় বুঝতে পারল এখন সত্যি কথা বললে শুভর হাতে আর রক্ষা নেই, কিন্তু না বললে ওদিকে আবার জেঠিমার হাত থেকে রেহাই নেই। আসলে জেঠিমা, শুভ শুভ সুজয়কে থামিয়ে দিয়ে বলে, আরশোলা। আরশোলা? শুভর মা অবাক। আসলে মা, হয়েছে কি, ওই দেয়ালের উপর ইয়া বড় একটা আরশোলা। ওটাকে দেখে ওই যেই মারতে যাই, বেটা অমনি উড়ে পালিয়ে গেল, আর বইটা গিয়ে লাগলো জানলার কাঁচে। শুভর মা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকান সুজয়ের দিকে সোজা চোখে। চোখে মায়েদের সেই চিরাচরিত দৃষ্টি। আমি তো সবই জানি। সুজয় গলা শুকিয়ে ফেলে। মা কিছু না বলে শুধু বলেন, সত্যি সুজয়? সুজয় ভয়ে ভয়ে মাথা নাড়ে। মা ততক্ষণে মনে মনে কিছুটা আন্দাজ করে নিতে পেরেছেন। কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে তিনি বললেন, তাহলে আজ থেকে ঘর পরিষ্কার করার দায়িত্ব তোমাদের দুজনেরই, আর জানলার কাঁচটা সারাই করা হবে শুভর পকেট মানি থেকে। শুভ কিছু বলতে যাবে, কিন্তু মায়ের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে আর কিছু বলার সুযোগ পায় না। এমন সময় একটা গন্ধ এসে নাকে লাগে। শুভঙ্কর দু একবার চারপাশের বাতাসটা একেবারে নাকের গভীর পর্যন্ত টেনে নিয়ে বললে, মা, রান্নাঘর থেকে কিরম একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? এই যা, গ্যাসে মাংসের আলু রেখে এসেছিলাম। এই বলে তিনি দৌড়ে আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। তবে তার আগে সুজয়ের দিকে তাকিয়ে বললেন, আর সুজয়, তুই কিন্তু দুপুরের খাবারটা আজ এখানেই খাবি। নীলিমাকে সকালেই বলে দিয়েছিলাম ফোন করে। রান্নাঘর থেকে গম্ভীর আদেশ আসে খুশি দেবীর গলায়। নীলিমা অর্থাৎ সুজয়ের মা। খুশি দেবী আর নীলিমা শুধু বান্ধবী নন, বরং দুজনের বন্ধুত্ব ছড়িয়ে আছে তাঁদের সন্তানের জীবনেও। সুজয় তার জেঠিমার আদেশে মাথা নাড়ে। ঠিক এই সময় কলিং বেলের শব্দ শোনা যায়। শুভ, দেখ তো, মনে হয় তোর বড় মামা চলে এসেছে। রান্নাঘর থেকে শুভর মায়ের গলা শোনা যায়। শুভ আর সুজয় একে অপরের দিকে চোখাচোখি করে, দুজনের চোখেই উত্তেজনা। বড় মামা মানেই তো গোয়েন্দাগিরির নতুন কোনো সুযোগ। শুভ দৌড়ে যায় দরজার দিকে, তবে তার আগে হাতের সুখ করে নিতে ভুলে না। ডান হাতটা মুঠো করে একটা হালকা মিডিয়াম লেভেলের ঘুষি বসিয়ে দেয় সুজয়ের পিঠে। ঘুষিটা খেয়ে সুজয় উক করে ওঠে। শুভ ততক্ষণে দরজাটা খুলে দিয়েছে। দরজার ওপাশে দাঁড়িয়ে রয়েছেন একজন প্রায় 6 ফুটের দেহধারী 55 বছরের মানুষ। শুভকে দেখেই তিনি একটা সাবলীল হাসি দিয়ে বলে উঠলেন, কিরে, প্রণামটা করবি না? মাংসের বাটি থেকে মাংস ঢালতে ঢালতে বড় মামা বললেন, তারপর জগাই মাথায় কি খবর? পড়াশোনা কেমন চলছে তোদের? সুজয় তখন ভাতের সঙ্গে একটা বড় মাংসের পিস মুখে তুলে সবে কামড় দিচ্ছে। মুখ ভর্তি মাংস, তবুও কথার উত্তর দিতে ছাড়ে না সে। চলছে মামা, ভালোই চলছে। সামনের মাসে ইন্টারনাল, তারপরেই তো সেমিস্টার এক্সাম। মামা এবার মাংসের টুকরোটা থালার এক কোণে রেখে চারিদিকে তাকিয়ে বললেন, তাহলে তো পড়াশোনার চাপ আছে বেশ। তারপর তোদের সেই শখের গোয়েন্দাখানা কেমন চলছে? শুভ এবার ভাতের মধ্যে ঝোল মাখানো মাংসের টুকরোটা চেপে নিয়ে বলে উঠল, আর বলো না মামা,
আজকালকার হাজবেন্ডরা বউদের এত সন্দেহ করে, আমাদের মতো গোয়েন্দা না রেখে তাদের কোনো উপায় নেই। সারাদিন বউ কোথায় গেল, কার সঙ্গে দেখা করলো, সব খবর চাই। শুধু এর বউয়ের পেছনে আর তার বউয়ের পেছনে এই ঘুরঘুর করতে হয়। তাই আমি বলি যে যখন এতই সন্দেহ তখন বিয়ে করার কি দরকার ছিল? হ্যাঁ, মামা চোখ তুলে তাকান শুভর দিকে। তোকে তো বলেইছিলাম আগে গ্র্যাজুয়েশনটা শেষ কর মন দিয়ে, পড়াশোনাটা আগে, তারপর না হয় গোয়েন্দা এজেন্সিতে জয়েন করবি। এখন থেকে এইসব ঝুঁকিতে নামা কিন্তু বোকামি রে। আরে ততদিনে তো ব্রেনে মরচে পড়ে যাবে। এইসব জিনিস সবসময় শান দিয়ে রাখতে হয়। বলতে বলতে শুভ নিজের বাম হাতের তর্জনী দিয়ে দুবার নিজের কানের পাশটা টোকা দেয়, যেন মগজটা ঘষে ঝালিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওর ওই ব্রেনটা এমনই, দুদিন ব্যবহার না করলে সেখানে গোবর জমে পদ্ম ফুটে উঠবে। সুজয় এমনিতে কথা কমই বলে, তবে যখন বলে তখন তার 2/3 চলে যায় শুভকে কাঠি করার পিছনে। বড় মামা হেসে উঠলেন, কিন্তু শুভ খুব একটা পাত্তা দিল না। তার দৃষ্টি তখন টেবিলের অন্য প্রান্তে রাখা ডেজার্টের দিকে। একটু ক্ষীর, একটু নারকেল লাড্ডু, আর একটা পাত্রে চিতল মাছের মিষ্টি মুঠা। এমন তুচ্ছ কথায় কান দেওয়ার প্রয়োজনও বোধ করে না সে। হাসি ঠাট্টা আর মজার কথার মধ্যেই কখন যে খাওয়াটা শেষ হয়ে যায় তা যেন কেউ টেরই পায় না। মামা আর ভাগ্নের জমজমাট আড্ডার মধ্যেই এক পাশে ফাঁকা হয়ে যায় মাংসের বাটি, অন্য পাশে থালায় পড়ে থাকে কেবল কিছু হাড় আর অল্প মাখা ভাত। পেট ভরে, মন ভরে, আর সারা ঘর ভরে ওঠে সুস্বাদু স্বস্তির সুবাসে। ঘড়িতে তখন বিকেল 5টা। দিনটা গড়িয়েছে ঠিক যেমনভাবে গড়ায় কোনো এক বড় মিশনের আগে। তাদের ছোট্ট গোয়েন্দা ঘরে বসেছে এক গোপন মিটিং লিখেছেন স্বয়ং বড় মামা। ঘরের মাঝখানে রাখা পুরনো একটা খয়েরি সোফায় তিনি গম্ভীর মুখে বসে আছেন। দুপাশে 2 ভাগ্নে, একদিকে শুভ, অন্যদিকে সুজয়। বড় মামার চোখে তখন সেই পরিচিত তীক্ষ্ণতা, যেটা দেখলে বোঝা যায় এবার কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোর মাকে বুঝিয়ে সুঝিয়ে সবে ওপরে এসেছে, এখন আর সময় নষ্ট করে লাভ নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। শুভ, তুই একবার দরজাটা হালকা করে ভেজিয়ে দিয়ে তো। শুভ দৌড়ে গিয়ে দরজা দিয়ে মুখ বার করে একবার সিঁড়ির কাজটা ভালো করে দেখে নিল। তারপর আলতো করে দরজাটা ভেজিয়ে দিয়ে আবার মামার কাছে এসে বসল। বড় মামা ততক্ষণে কথা শুরু করে দিয়েছেন। গত শুক্রবার আমার কেবিনে বসে খুব মন দিয়ে কাজ করছি, এমন সময় আমার কাছে একটা ফোন আসে। ব্যস্ততার মধ্যেও ফোনটা ধরলাম ঠিকই, কিন্তু রিসিভারের উপাস থেকে হালকা ঝিঁঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি 2-1বার হ্যালো হ্যালো বললাম, তবে তার কোনো উত্তর পেলাম না। শেষে বিরক্ত হয়ে রিসিভারটা নামিয়ে রেখে আবার আমার কাজে মন দিলাম। গত মাসেই বুঝলি এক মেয়ে পাচার চক্রের দলকে হাতে নাতে ধরেছি। তাদেরই বিপক্ষে সব প্রমাণগুলো এক এক করে ঝালিয়ে দিচ্ছিলাম আর কি। তো এমন সময় আবার সেই ফোনটা ধরলাম, কিন্তু এবারেও সেই একই কেস। তবে এবার ঝিঁঝির সাথে যোগ হয়েছে একটা পাতলা ফিনফিনে শব্দ। বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলাম। 7-8 মিনিট হয়েছিল বোধহয়, আবার সেই ফোন। আমি এবার রিসিভারটা উঠিয়েই অত্যন্ত বিরক্ত গলায় বললাম, দেখুন, এটা একটা গোয়েন্দা সংস্থা, কোনো ইয়ার্কি মারার জায়গা নয়, আর আমিও আপনার ইয়ার্কি মারার পাত্র নই। চাইলে আপনাকে ট্রেস করে পুলিশের হাতে তুলে দিতে পারি। খবরদার, আর যদি এই নম্বরে ফোন করেছেন তো আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব। এই বলে রিসিভারটা নামাতে যাব, এমন সময় শুনতে পেলাম এক যান্ত্রিক গলায় কেউ যেন কতগুলো শব্দ আওড়াচ্ছে। কি রকমের শব্দ? বড় অদ্ভুত রকমের একটা শব্দ। মানে কিরকম জানিস তো, ধর এরকম ভাবে বলছে, GB/190.1/2/156। স্ট্রেঞ্জ। কেউ তোমাকে ফোন করে এইভাবে তার মোবাইল নম্বর বলবে কেন? সেটাই তো রহস্যের বিষয়। আচ্ছা মামা, তুমি কি নিশ্চিত যে সেই ব্যক্তি এই নম্বরগুলোই তোমাকে বলেছিল? না না, এটা তো আমি তোদের বোঝানোর জন্য বললাম। আসল নম্বরটা হচ্ছে এই যে
দুজনে একটা কাগজের ওপর ঝুঁকে পড়ে দেখল তাতে মামার হাতের লেখায় কথাগুলো লেখা আছে বেশ সুন্দর করে। সুজয় হাতে নিয়ে সেটা পড়া শুরু করলো। GB/1901/2/156। সকলেই একে অন্যের মুখের দিকে তাকালো। না, কিছুই বুঝতে পারছে না তারা। আচ্ছা, তুমি নিশ্চিত তো এটাই বলেছিল? শুভ প্রশ্ন করে। 100 ভাগ। তুই তো জানিস আমার টেলিফোনটার সঙ্গে একটা যন্ত্র লাগানো থাকে সবসময়। তো সে যন্ত্রটার কাজ হচ্ছে টেলিফোনে আসা কথাগুলোকে রেকর্ড করে রাখা, যাতে আমি সেগুলোকে পরে আলাদা করে শুনতে পারি। তো সেই মেশিনটার রেকর্ডিংয়ের সাথে বারবার মিলিয়ে নিয়েছি আমি এটা। দুজনে কাগজটা হাতে নিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করে। আচ্ছা, তুমি নম্বরটা ট্রেস করার চেষ্টা করেছিলে? সে আর বলতে, কিন্তু কোনো ফল হয়নি। কলটা এসেছিল নরওয়ে থেকে। বোঝাই যাচ্ছে কল যে করেছিল সে কোনো রকমের প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করেছে। বেশ, সবই বুঝলাম, কিন্তু এটা তো খুব একটা সাধারণ ব্যাপারও হতে পারে। এইসব ছোটোখাটো জিনিস নিয়ে তুমি এত চিন্তা করছো কেন বলো তো? এখন আর এটা সাধারণ নেই রে। এই দেখ। এই বলে তিনি এবার অন্য পকেট থেকে কিছু কাগজ বের করলেন। একগুচ্ছ ছবি। ছবিগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিলেন। যেন মঞ্চের পর্দা উঠে শুরু হয়ে গেল এক ভয়ানক নাটক। এই কলটা আসার পর থেকে এরকম করে এক একটা ছবি আসছে আমার কাছে, সদ্য তোলা ছবি, দেখলেই বোঝা যায়। কিরকম? ধর, অফিসে কারোর সঙ্গে মিটিং করে বেরিয়েছি, গাড়িতে এসে দেখি আমার সিটে পড়ে আছে সেই মিটিংয়ের ছবি। শুধু তাই নয়, পিছনে লেখা মিটিংয়ে কি আলোচনা হলো, ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক ইনফরমেশন পর্যন্ত। প্রথম পেয়ে পুড়িয়ে ফেলতাম ছবিগুলো। কেউ যেন ভুল করে ওগুলো না পেয়ে যায়। সতর্কও হলাম, সাবধান হলাম, কিন্তু তাতে কাজ হলো কই? বরং দিন দিন ব্যাপারটা গা শোয়া হয়ে উঠল। তিনি একটু থামলেন, কণ্ঠে এবার উদ্বেগের ছায়া। কিন্তু গতকাল যে ঘটল তারপরে আর অপেক্ষা করিনি। এই ছবিগুলো একবার দেখ, নিজের চোখেই বুঝে নিবি কেন এতটা উত্তেজিত। মামা টেবিলে রাখা ছবিগুলোর মধ্য থেকে কয়েকটি আলাদা করলেন। কাল অফিস থেকে ফিরে ফ্রেশ হতে ওয়াশরুমে গেছিলাম। এসে দেখি এই ছবিগুলো আমার ডাইনিং টেবিলের ওপর রাখা আছে। শুভ চাপা স্বরে ফিসফিস করে বলে, ও বাবা, কি সাংঘাতিক! সাংঘাতিক বলেই তো বলছি। মামা এবার ডান হাতে একটা ছবি তুলে ধরলেন। ছবিটিতে দেখা যাচ্ছে তিনি বাথরুমের বেসিনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছেন। সুজয় কাঁপা হাতে আর একটি ছবি তুলে নেয়। তাতে দেখা যায় মামা শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করছেন। ঘরের বাতাস এক নিমেষে ভারী হয়ে ওঠে। সবার মুখে শুধু স্তব্ধতা, আর সেই স্তব্ধতার মধ্যে হঠাৎ যেন এক অদৃশ্য শ্বাস টের পাওয়া যায়। কারো উপস্থিতি, কারো নজর, যাকে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু সে তাদের ঠিক দেখছে। তার মানে কেউ একজন তোমাকে সেই লেভেলের স্টক করে চলেছে। কিন্তু মামা, তুমি তো এত বড় গোয়েন্দা, তুমি বুঝতে পারলে না তোমার নিজের বাড়ির ভেতরেই কেউ ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছে? সেটাই তো অদ্ভুত ঠেকছে রে। আমার কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে কেউ আমার ছবি তুলছে। তাহলে বলতে হবে তুমি বুড়িয়ে যাচ্ছ। আরে, কথা বলতে বলতে শুভ হঠাৎ করে থেমে যায়। তারপর কিছু একটা আন্দাজ করে সোজা চলে যায় তাদের ঘরের একমাত্র জানলাটার দিকে। যা ভেবেছিল ঠিক তাই। শুভ জানলা দিয়ে উঁকি মারতেই দেখতে পেল কেউ একজন যেন হঠাৎ করে লুকিয়ে পড়ল রাস্তার ধারে ভাঙা পাঁচিলটার নিচে। শুভ জানলাটা থেকে সামান্য সরে আসতেই দেখতে পায় একটা লোক অন্ধকারে উঠে দাঁড়িয়েছে। তারপর চারপাশে একবার ভালো করে চোখ ঘুরিয়ে হেঁটে মিলিয়ে যাচ্ছে মৃত্যুর পাড়ার দিকে। এই তো এসেছিলি বেনু, আজকেই চলে যাবি? একটা দিন কি থেকে যেতে পারতি না? শুভর মা ভারী গলায় প্রশ্নটা করে তার প্রিয় ভাইকে।
অর্থাৎ মামাকে। মামা মৃদু হাসলেন, কিন্তু তার চোখে মুখে লেগেছিল একরাশ উদ্বেগ। তুই তো জানিসই দি, পুরো বাড়িটাই আমি একা থাকি, আর কত সব দরকারি জিনিস থাকে বলতো। আজ বাড়ি না ফিরলে নিশ্চিত চোরেরা সব চৌপাট করে দেবে। আর আমি তো মাঝে সাঝে আসছি নাকি। তা হলেও তুই তো কখনো আসিস না, সারা জীবন ওই বাড়িটার পাহারাদার হয়েই কাটিয়ে দিলি। শুভর মা একটু ক্ষীণ গলায় বললেন। বড় মামা এবার একটু থেমে ঘড়ি দেখলেন, যেন সময়টাকে একটু থামাতে চাইছেন, কিন্তু পারছেন না। এই দেখ কত লেট হয়ে গেল। এ বাড়িতে যাওয়ার আগে আবার এক ক্লায়েন্টের সাথে মিটিং আছে আমার। এখন আর তোর সাথে ঝগড়া করার সময় নেই। পরের বার যখন আসবে তখন একবারে পুরো কোমর বেঁধে দুজনে মিলে ঝগড়া করবো। এই বলে মামা তার চিরচেনা পেটেন্ট হাসিটা হাসলেন, যেটা দেখে শুভর মাও না হেসে পারলেন না। বড় মামা এবার শুভদের দিকে ফিরলেন। তাহলে চলি, কি বলিস? পড়াশোনাটা মন দিয়ে কর, বুঝলি? আমি কিন্তু রোজ খোঁজ নেব দুজনেরটাই। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমাদের এজেন্সিতে নো এন্ট্রি, পরিষ্কার বলে দিলাম। কথাগুলো বলতে বলতে তিনি গাড়িতে উঠে বসলেন। ব্যাগগুলো আগেই গাড়িতে তুলে রেখেছিল সুজয়। তবে গাড়িতে ওঠার সময় শুভ দেখল বড় মামা কি যেন একটা ছোট্ট জিনিস তার হাতে গুঁজে দিলেন। শুভ কিছু বলতে যাবে সেটা বুঝতে পেরে তিনি আলতো করে তার হাতে একটা চাপ দিলেন। শুভ বড় মামার ইঙ্গিতটা বুঝতে পেরে চুপ করে জিনিসটাকে হাত থেকে তার প্যান্টের পকেটে চালান করে দিল। তারপর বড় মামা একবার শেষবারের মতো ঘুরে তাকালেন সবার দিকে, মৃদু হাসলেন, কিন্তু চোখের কোণে কোথাও যেন একটা অনুচ্চারিত উদ্বেগ। ওরা তিনজন তখনও তাকিয়ে রয়েছে সে আবছা হতে থাকা গাড়িটার দিকে। রাত 11:10। বাড়ির বাকি সবাই তখন ঘুমিয়ে পড়েছে, তবে শুভর চোখে ঘুম নেই। সে শুয়ে আছে বিছানায়, হাতে ছোট্ট একটা ভাঁজ করা কাগজ। আলোর নিচে বারবার উল্টে পাল্টে দেখছে সেটাকে। জিনিসটা কিছুই নয়, একটা ছোট্ট নোট। তবে সেটা যতই সাদাসিধে হোক, ভেতরের কথাগুলো যেন ধরা ছোঁয়ার বাইরের কোনো সংকেত। শুভর মনটা অস্থির। বারবার মনে পড়ছে বড় মামার সেই বিদায় মুহূর্ত। গাড়িতে ওঠার সময় কোনো কথা না বলেই কিভাবে চুপচাপ কাগজটা গুঁজে দিলেন তার হাতে। শুভ ভাবতে থাকে, মামা কেন এমন করলো? কেনই বা এই নোটটা এভাবে লুকিয়ে দিল? কাগজে এমন কিছু লেখা নেই যা সরাসরি ভয় ধরায়। তবুও শুভর বুকের মধ্যে একটা চাপা অস্বস্তি কুঁকড়ে উঠছে। কেন জানি মনে হচ্ছে এই নোটের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রহস্য, কোনো বিপদের পূর্বাভাস, নাকি কোনো মিশনের সূত্রপাত। এইসব ভাবতে ভাবতেই শুভ হঠাৎ তার মায়ের গলা শুনতে পায়। এই শুভ, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আয়। মায়ের কণ্ঠে ভয় স্পষ্ট। এক মুহূর্ত দেরি না করে শুভ ছুটে যায় ঘর ছেড়ে বাইরে। তবে বেরোনোর ঠিক আগের মুহূর্তে সে ছোট্ট নোটটাকে বিছানার নিচে একটা পুরনো বইয়ের ভাঁজে গুঁজে রেখে দেয়। আর যাই হোক, এটা এখন আর কারো চোখে পড়াটা একদমই ঠিক হবে না। শুভ পৌঁছতেই তার মায়ের ভয়ার্ত গলা শোনা যায়। থানা থেকে ফোন করেছিল, তোর মামার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, শিগগিরই আয়, কি হবে কে জানে। শুভ দৌড়ে তার বাইকটা বার করতে যায়, সাথে সুজয়কেও একটা টেক্সট করে দেয় সমস্ত ব্যাপারটা জানিয়ে। 15 মিনিটের মধ্যে শুভদের বাইক দুটো এসে থামে নারায়ণা নার্সিংহোমটার সামনে। বাইক দুটো কোনো মতে গ্যারেজ করেই তারা ছুটে যায় হেল্প ডেস্কের কাছে। সেখান থেকে খোঁজ নিয়েই তারা উঠে আসে 7th ফ্লোরে। এখানেই 5 নম্বর রুমে রাখা হয়েছে বড় মামাকে। শুভরা লিফট থেকে বেরিয়ে আসতেই দুজন লোক এক পেশেন্টকে নিয়ে লিফটে উঠে পড়ল। শুভরা সেদিকে নজর না দিয়ে এগিয়ে চলল 5 নম্বর রুমের দিকে। কিছু দূর হাঁটতেই সুজয় হঠাৎ করে থেমে গেল, তারপর আবার দৌড়ে গেল লিফটটার দিকে।
ততক্ষণে লিফটটা নামতে শুরু করেছে নিচের দিকে। শুভ আর তার মা দুজনেই সুজয়ের এই কাণ্ড দেখে অবাক। কি রে, তোর আবার কি হলো? সুজয় উত্তর না দিয়েই আবার দৌড়ে চলল 5 নম্বর রুমটার দিকে। শুভ কিছু একটা আন্দাজ করে দৌড় দিল তার পিছনে। আরে আবার কি হলো? খুশি দেবী প্রশ্নটা শেষ করার আগেই ওরা পৌঁছে যায় রুমটার কাছে। সাদা ছিমছাম রঙের একটা দরজা দিয়ে রুমের মুখটা বন্ধ করে রাখা। দরজার উপরে একটা প্লেটে ঝুলতে থাকা 5 লেখাটি বুঝিয়ে দিল তারা সঠিক রুমেই এসেছে। সুজয় দরজা ঠেলে ভেতরে ঢুকতেই যা দেখল তার খানিকটা সে আগেই আন্দাজ করতে পেরেছিল। দরজার সামনে মুখ থুবড়ে পড়ে রয়েছেন একজন বছর 40-এর ব্যক্তি। তার গায়ের পোশাক তার পুলিশ পরিচয়টা বুঝিয়ে দিল ওদের দুজনকে। লোকটার হাত পা বাঁধা, জ্ঞানটাও নেই সম্ভবত। সুজয় একমাত্র বেডটার দিকে দৃষ্টি ফেরায়। আগোছালো বেডশিটটা বুঝিয়ে দেয় এই মাত্রই কেউ একজন শুয়েছিল সেখানে। ও মাই গড! শুভ, কুইক, আর দেরি করা যাবে না। সুজয় যে গতিতে ঢুকেছিল আবার সে গতিতে বেরিয়ে আসে রুম থেকে, সাথে শুভ। সুজয় দৌড়ে লিফটের কাছে পৌঁছে একবার চোখ বুলিয়ে নেয় লিফটের বাঁদিকে রাখা ছোট ডিসপ্লেটার উপর। সেকেন্ড ফ্লোর, তার মানে এখনো খুব বেশি দেরি হয়নি। চল তাড়াতাড়ি, এখনো একটা সুযোগ আছে। কথাটা শেষ করার আগেই 2-3টে করে সিঁড়ি লাফ দিয়ে নামতে থাকে। সেকেন্ড ফ্লোরে এসেই লিফটের কাছে চলে যায় তারা। লিফটটা এবার গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে আসছে, তার মানে তারা মামাকে একেবারে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গেছে। শুভ জিনিসটা বুঝে নিয়ে ক্ষিপ্র সাপদের মতো ছুটে চলে গ্রাউন্ড ফ্লোরের দিকে, কিন্তু এখানে এসেও কোনো লাভ হলো না। চারিদিকে অজস্র রোগীর ভিড়ে তারা খুঁজে চলল। এই খোঁজাখুঁজির মধ্যেই শুভ একবার দৌড়ে গিয়ে হেল্প ডেস্কে কিছু একটা বলে এলো। সুজয় একবার সেদিকে তাকাতেই দেখতে পেল মেয়েটার চোখ যেন কয়েক গুণ বড় হয়ে উঠেছে শুভর কথাগুলো শুনে। তারপর কম্পিউটারে সে যেন কিছু একটা দেখতে লাগলো। সুজয় সেদিক থেকে চোখ ফিরিয়ে নিজের মতো খুঁজতে লাগলো লোকগুলোকে। ইস, সে যদি আরেকটু আগে খেয়াল করতো তাদের। নিজের উপরই রাগ হতে থাকে তার। এমন সময় পকেটের মধ্যে ফোনটা বেজে উঠল। ফোনটা ধরবে কি ধরবে না ভাবছে, এই সময় খেয়াল করলো শুভ আর সেখানে নেই। সে চারদিকে চোখ বোলাতে বোলাতেই এক হাতে ফোনটা রিসিভ করলো। এই হ্যালো। ফোনের ওপাশ থেকে শুভর গলা শোনা গেল। সুজয় গলাটা শুনেই ফোনটা কানের আরো কাছে টেনে ধরলো। হ্যাঁ হ্যালো, কোথায় তুই? হ্যাঁ হ্যালো, আমি নার্সিং হোমের পিছনের দিকে আছি। ক্যামেরায় দেখালো লোকগুলো এদিকেই আসছে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। আর শোন, লোকগুলোকে দেখলে খালি নজর রাখবি, ভুলেও কিন্তু একা কনফ্রন্ট করবি না লোকগুলোকে। কথাগুলো বলতে বলতে সুজয় জোর পায়ে হাঁটা দেয় পিছনের গেটটার দিকে। শুভ কথাগুলোর কতটা শুনেছে কি জানি, কারণ ফোনটা রাখার আগেই শুভকে জোর গলায় বলতে শোনা গেল, ভাই পেয়েছি লোকগুলোদের, জলদি আয় জলদি আয়, আমি গিয়ে ব্যাটাদের ধরছি। সুজয় কিছু বলার আগেই শুভ ফোনটা রেখে দেয়। সুজয় একবার হ্যালো হ্যালো বলেই ফোনটা ঢুকিয়ে রাখে। তারপর দ্রুত গতিতে ছুট লাগায় নার্সিং হোমের পিছন দিকে। সেখানে পৌঁছতেই সে যা দেখলো তাতে সুজয় প্রচণ্ডভাবে অবাক হলো। সুজয় দেখলো শুভ একটা চলন্ত মিনি ভ্যানের দরজায় ঝুলতে ঝুলতে কারোর সঙ্গে হাতাহাতি করছে, কিন্তু কার সঙ্গে হাতাহাতি করছে তা এখান থেকে দেখার উপায় নেই। মিনি ভ্যানটা ধীরে ধীরে তার গতি বাড়াতে শুরু করেছে। গাড়ির ভিতরের ব্যক্তি শুভকে রীতিমতো গাড়ি থেকে ফেলে দেবার চেষ্টা করছে, কিন্তু শুভও ছাড়বার পাত্র নয়। সে প্রাণপণে আঁকড়ে রেখেছে গাড়ির দরজাটাকে, কিন্তু হঠাৎ করেই শুভ আহ করে একটা চিৎকার করে ছিটকে পড়ে মাটিতে, আর সঙ্গে সঙ্গেই মিনি ভ্যানটা গতি বাড়িয়ে মিলিয়ে যায় শহরের গোলক ধাঁধার মধ্যে। থানার এক কোণে একটা কাঠের বেঞ্চে বসে আছে শুভ আর সুজয়। শুভর ডান হাতটা ব্যান্ডেজে মোড়া, আর সেটা সুজয়ের বাম হাতে ধরা। সুজয়ের চোয়াল শক্ত, চোখে রাগ আর উৎকণ্ঠার স্পষ্ট ছাপ। ওদের দৃষ্টি সোজা থানার ইনচার্জ সঞ্জয়বাবুর দিকে। সঞ্জয়বাবু ঠোঁটের এক কোণায় একরাশ রসিকতা সাজিয়ে তাকিয়ে রয়েছেন সুজয়ের দিকে। তোমার তুমি বলতে চাইছো এই ছোকরা টলিউডের হিরোর মতো কিডন্যাপারদের গাড়িতে ঝুলে মারপিট করছিল, তারপর হাতে চাকুর খোঁচা খেয়ে দুষ্কৃতীরা ওর মামাকে নিয়ে পালায়?
সঞ্জয়বাবুর মুখে বিস্ময়। তিনি নিজের শোনার ক্ষমতাকে নিশ্চিত করতে ডান দিকে ঘুরে পাশের চেয়ারের লোকের কাছে জানতে চাইলেন, সরকার মশাই, আমি ঠিক শুনছি তো নাকি? হ্যাঁ, এরা কিডন্যাপারদের সাথে মারপিট করে রিপোর্ট লেখাতে এসেছে। তারপর ব্যঙ্গাত্মক গলায় বললেন, সত্যি মশাই? সঞ্জয়বাবু নিজের ভুঁড়িতে হাত ঘোরাতে ঘোরাতে বললেন, আজকালকার ছেলেমেয়েরা কি হারে টিকটিকি দেখে গল্প ফাঁদে সে আর বলার নয়। এ বিনয়, ছোকরা দুটোকে লকাপে ঢোকাও, থানায় এসে নাটক হচ্ছে। তার গলায় তাচ্ছিল্যের সুর। দুদিন লকাপে থাকলে সব চর্বি বেরিয়ে যাবে। বলে তিনি নিজের ভুঁড়িতে একটা থাবা মারলেন, যেন বোঝাতে চান পেটের কথা তিনিই সবচেয়ে ভালো বোঝেন। কথাটা শেষ হতে না হতে ঘরের কোনায় বসে থাকা একজন মোটাসোটা হাবিলদার উঠে এসে শুভ আর সুজয়ের ঘাড় ধরে টেনে নিয়ে চলল লকআপের দিকে। সুজয় বাধা দেওয়ার চেষ্টা করলো ঠিকই, কিন্তু লোকটার শক্তির কাছে সেটা একেবারে বাচ্চাদের মতো লড়াই। স্যার, আপনি আমাদের এইভাবে বিনা দোষে আটকে রাখতে পারেন না। সুজয়ের কণ্ঠে রাগ আর প্রতিবাদের তীব্রতা। এটা নীতিবিরোধী কাজ, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সঞ্জয়বাবুর ঠোঁটে এক শয়তানি হাসি মেখে বিনয়কে ইশারা করলেন, আর মুহূর্তের মধ্যে একটা জোরালো ঘুষি এসে আঘাত করল সুজয়ের তলপেটে। সুজয় কোঁকিয়ে উঠল, ছিটকে পড়েই যাচ্ছিল মাটিতে, কিন্তু শুভ তাকে এক হাতে ধরে ফেলে। সঞ্জয়বাবুর মুখে তৃপ্তির ছাপ, যেন অনেক দিন পর কাউকে শায়েস্তা করে ভালো লাগছে। বিনয় আদেশ মতো সুজয়ের ঘাড় এক হাতে আর শুভর কলার অপর হাতে চেপে ধরে দুজনকেই লকআপে ঢুকিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর গম্ভীর ভঙ্গিতে নিজের সিটে ফিরে গেল। সুজয় মাটিতে বসে পেট চেপে ধরে চোখে আগুন নিয়ে তাকিয়ে রইল সঞ্জয় সমাদ্দারের দিকে। আর সঞ্জয়বাবুর চোখে মুখে তখন সেই ঘৃণ্য আত্মতৃপ্তির ছায়া, যেন বলছে বখাটে ছেলেগুলোকে শিখিয়ে দেওয়া গেছে। সিগারেটটা ঠোঁটে ঝুলিয়ে তিনি বললেন, সরকার মশাই, চলুন না, একটু গলা ভিজিয়ে আসি। সকাল থেকে বসে বসে গলাটা শুকিয়ে গেল প্রায়। সরকার মশাই সম্মতি দিতেই তিনি বিনয়ের দিকে তাকিয়ে তাকেও আমন্ত্রণ জানালেন। তুমিও খাবে তো? বিনয় হাসল, মাথা নাড়ল। সঞ্জয় হালকা ইশারা করলেন, চলো তবে, এরা থাক এখানে। শুভ এতক্ষণ চুপচাপ ছিল, সব কিছু দেখেছে। সুজয়ের ঘুষি খাওয়া, সঞ্জয়বাবুর হাসি, বিনয়ের হাতের জোর, সব। কিন্তু মুখে একটা কথাও বলেনি। সে দাঁত চেপে সহ্য করেছে। চোখে ছিল আগুন, কিন্তু ঠোঁটে নীরবতা। এখন সুযোগ পেতেই সে ধীরে সুস্থে পকেট থেকে ফোনটা বার করে। চারপাশে একবার মাথা ঘুরিয়ে দেখে নিশ্চিন্ত হয় কেউ খেয়াল করছে কিনা। তারপর দ্রুত একটা নাম্বার ডায়াল করে। হ্যালো পিকুদা। কলটা করার পর প্রায় ঘন্টা দেড়েক কেটে গেছে শুভদের। এখন ওরা বসে আছে শুভদের বাড়িতেই। ফোন করার আধ ঘন্টার মধ্যেই পিকুদা ওদের ছাড়িয়ে নিয়ে এসেছিল থানা থেকে। কিন্তু আসার আগে সঞ্জয় সমাদ্দারদের যে হারে চটকেছেন, তাতে শুভদের যে মজা লাগেনি তা নয়। সঞ্জয়বাবুর চুপসে যাওয়া কিসমিসের মতো মুখটা দেখার মতো ছিল তাদের কাছে। এখানে পিকুদার একটা পরিচয় না দিলে অন্যায় হবে। পিকুদা মানে শিবশঙ্কর বিশ্বাস, এই এলাকার সার্কেল ইন্সপেক্টর। তিনি ছিলেন বড় মামার ছাত্র, বরাবরই খুব ঘনিষ্ঠ। চাকরি পাওয়ার আগে বড় মামার ডান বাম দুই হাতই ছিলেন এই পিকুদা। তবে চাকরি, পোস্টিং, ট্রান্সফার সব মিলিয়ে যোগাযোগটা একটু কমে গিয়েছিল। ঘরে ঢুকলেন সুজয়ের মা, হাতে চায়ের ট্রে। আরে মাসি, কেমন আছো? পিকুদা হাসি মুখে বললেন। অনেক দিন পর দেখা হলো তোমার সাথে। নীলিমা দেবী চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বললেন, এই তো ভালো আছি রে। তোর কি খবর? আগে তো বেনুদার সাথে কত আসতিস, এখন তো আর তোর দেখা মেলে না একেবারেই। পিকুদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো না মাসি, যা চাপ, কয়েক মাস ধরে একটু নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না। পিকুদা চায়ে একটা হালকা চুমুক দিলেন। না, তুই যে এভাবে আসতে পেরেছিস তাতেই আমরা অনেকটা নিশ্চিন্ত রে। নীলিমা দেবী পিকুদার দিকে তাকিয়ে মৃদু হাসেন। এখন অন্তত বেনুকে খোঁজার ব্যাপারে একটু আশা জাগলো, আর খুশিটাও তোকে দেখে একটু স্বস্তি পেয়েছে বাবা। না হলে কাল রাত থেকে মেয়েটা ঘুমোচ্ছে না।
এখন এসে তবে একটু চোখ লেগেছে। তারপর শুভর হাতের দিকে নজর পড়তেই অবাক গলায় বললেন, এ কি রে, তোর হাতে আবার কি হলো? ও কিছু না মাসি, ওই আসার সময় বাইক থেকে পড়ে গেছিলাম। এই সর্বনাশ, বাইক থেকে পড়ে গেছিলি? আর কোথাও লাগেনি তো? দেখে দেখি এইদিকে আয় তো দেখি। না না, আমি ঠিক আছি, কোথাও লাগেনি। দেখ বাবা, আমি কিন্তু তোর মায়ের মতো, আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আরে না গো মাসি, কিছু হয়নি। আচ্ছা বেশ, তাহলে তোমরা গল্প করো, আমি গিয়ে একটু রান্নাটা চাপিয়ে আসি। সুজয়ের মা ঘর থেকে বেরিয়ে যেতেই পিকুদা চায়ের কাপটা ঠোঁটে নিয়ে ফিস ফিস করে বললেন, এ কিরে, তোরা বাড়িতে এখনো কিছু বলিসনি তোদের কাণ্ড কারখানা? আরে না না, পাগল নাকি? মা তো আগেই বলে রেখেছে এবার কিছু করলে মেয়ের ঠ্যাং ভেঙে দেবে। আর এখন মামার ঘটনাটা সামনে আসার পর নো চান্স। আর হ্যাঁ পিকুদা, তুমি কিন্তু ভুল করেও যেন কিছু বলে ফেলো না। বেশ, বলবো না। তবে শুভ, গতকাল তুমি কিন্তু একটা দারুণ রিস্ক নিয়েছিলে। ঘটনাটা কিন্তু আরো সিরিয়াস হতে পারতো। সেটাই তো, আমি তো বারবার করে হনুমানটাকে বলেছিলাম অপেক্ষা কর, একটু মাথা খাটা, আগে বুঝে নি। কিন্তু কে শোনে কার কথা? আজ তো হনুমানের মতো গিয়ে গাড়ির দরজায় ঝুলে পড়েছিল। আচ্ছা তুই বল, মামাকে ওরা আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে দেখব? তুই হলে পারতিস এমনটা? তা ঠিক, কিন্তু তুই চাইলে অন্য উপায়ও নিতে পারতি। হ্যাঁ পারতাম। ঝোলার ফাঁকে আমার ফোনটা গাড়ির এক কোণে গুঁজে দেওয়া যেত। অলরেডি ডান। আর কিছু বাকি আছে? সুজয় আর পিকুদা দুজনেই তখন রীতিমতো হাঁ করে ওর দিকে তাকিয়ে। মানে তুই? আগে হ্যাঁ মশাই, আমি অতটাও বোকা নই। কি ভাবিস তোরা? মামাকে যারা তুলে নিয়ে গেল তাদের আমি খালি হাতে ছেড়ে দেবো? সত্যি ভাই, জীবনে একটা একেবারে চুম্বেশ্বরী কাজ করেছিস। একটা হাম্পি খাবো তোকে আজ। ব্যাস, হাম্পি রাখ, তোর হাম্পি রাখ তোর কাছে। আচ্ছা, তোর কাছে প্ল্যান ছিল, আগে বলিসনি কেন? সময়ই তো পাইনি বলার। আর তার উপর সত্যি বলতে কি মনেও ছিল না। এই কথা শুনে পিকুদা আর সুজয় দুজনেই খানিকটা হোঁচট খেল। বাহ, বুদ্ধিমান একেই বলে। ফাটিয়ে কাজ করে শেষে বলে মনে ছিল না। আচ্ছা, যা হয়েছে হয়েছে, আর দেরি করা যাবে না। গাড়িটার খোঁজে এখনই বেরোনো উচিত। কি জানি, হয়তো গাড়িটা আর অপহরণকারীদের একসাথেই পেয়ে যাব। ঠিক বলেছিস শুভ। তোর ফোনের জিপিএস কোডটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। চল তাহলে গাড়িতে ওঠ। তিনজনে বেরিয়ে পড়ে। গাড়িতে বসেই শুভ ফোনের লোকেশন চালু করে। আর ঠিক তখনই পিকুদার ফোনে ভেসে ওঠে একটা আইপি অ্যাড্রেস ও লোকেশন 106.77 269.46। মাথার চুলগুলোতে টান পড়তেই চোখটা খুলে গেল বেনু মামার। মুখের সামনে এক ষণ্ডা মতন হাতি যেন দাঁড়িয়ে তার চুলগুলোকে টেনে দেখছে। আর চোখ খুলতেই হাতিটা যেন ডেকে উঠল উৎসাহে, বস, মালটার চোখ খুলছে। কথাটা বলেই চুলগুলোকে আরো শক্ত করে মাথার পিছনের দিকে টেনে ধরল হাতিটা। হাতিই বটে, এত মোটা মোটা বাহু আর এত মোটা লম্বা নাক একমাত্র চিড়িয়াখানাতেই দেখা যায়। হাতিটা গর্জনের পর মুহূর্তে ঘরের অন্য প্রান্তে ভারী পায়ের শব্দে সামনে এসে দাঁড়ালো আরও একজন, পালের গোদা। তার উপস্থিতি যেন বাতাসের দমকে কাঁপিয়ে দিল ঘরের নিস্তব্ধতা। বেনু মামার চোখ কুঁচকে লোকটার চেহারা দেখার চেষ্টা করলেন, কিন্তু ঘরটা আধো অন্ধকার। আলোটাও যেন ইচ্ছে করে ম্রিয়মান করে রাখা হয়েছে। একটা পুরনো ঝাপসা হলুদ বাল্ব কোনো মতে টিমটিম করছে দূরের কোনায়, আর তার উপর চোখের পাশ দিয়ে রক্ত পড়ছে। কাটা জায়গাটা ফুলে উঠে একপাশে চোখ প্রায় বন্ধ করে দিয়েছে। তবুও
সব যন্ত্রণা আর দৃষ্টির অস্পষ্টতা পেরিয়ে বেনু মামা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, কিন্তু মুখটা দেখা গেল না। তবুও এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি তাকে বলে দিল, এই লোকটা খেলনার মতো ভেঙে ফেলতে পারে মানুষকে। তারপর বেনিমশাই, কি খবর আপনার? কেমন আছেন আপনি? গলাটা শুনেই চমকে উঠলেন বেনু মামা। চেনা গলা, একেবারে চেনা, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না কোথায় শুনেছেন তিনি এই কণ্ঠস্বর। তবুও একটা অস্বস্তিকর ঘৃণা বুকে হিম শীতল স্রোতের মতো বইতে লাগলো। বেনু মামা চোখ দুটো একটু ভালো করে খোলার চেষ্টা করলেন। আলোটাও এমনভাবে রাখা হয়েছে যেন ইচ্ছে করে মুখগুলো দেখা না যায়। তিনি কিছু না বলায় লোকটা আবার মুখ খুলল। কি ব্যাপার বেনু বাবু, ও গুসা করে আছেন নাকি আমার ওপর? আরে গুসা করবেন না, আমি তো খুব সেন্সিটিভ আদমি আছি। কেউ গুসা করলে আমার খুব দুঃখ হয়, বুকের ভিতর কষ্ট লাগে জানেন তো। লোকটার গলায় এক অদ্ভুত রকমের নাটকীয় কোমলতা, যেটা শুনে গায়ে কাঁটা দেয়, কারণ তাতে যত্নের চেয়ে হিংসা আর প্রতিশোধের ছায়া বেশি। বেনু মামা এবারও চুপ। তিনি জানেন এখানে এক একটা কথাও শক্তির অপচয়। এখন তাঁর সবচেয়ে বড় কাজ শক্তি সঞ্চয় করা, যদি একটা সুযোগ মেলে, একটা মাত্র সুযোগ। তাকে চুপ দেখে লোকটা আবার বলে উঠল, কি পালানোর কথা ভাবছেন নাকি? কিছু লাভ হবে না বেনু বাবু, ও আমি সব ব্যবস্থা করে রেখেছি আপনার জন্যে। এইবার গলায় আর আগের মতো নাটকীয় কোমলতা ছিল না। আসন্ন ঝড়ের পূর্ব ঘোষণার মতো কণ্ঠস্বরটা শুনেই বেনু মামা বুঝলেন ব্যাপারটা এবার ঘোরতর। কি চান আপনারা? গলাটা যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলেন তিনি। এই প্রশ্নটা শোনা মাত্র লোকটার চোয়াল যেন শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে কুয়াশার মতো গা ঘেঁষে লোকটা একদম তার মুখটা বেনু মামার কানের কাছে এনে ফিসফিস করে বলে উঠল, সচ সচ চাই আমি। ডকুমেন্টসগুলো কোথায় বেনি বাবু? কিসের ডকুমেন্ট? বেনু মামার গলা কর্কশ, কিন্তু ভিতরে ভিতরে চাপা একটা আতঙ্ক। ড্রামা করবেন না আমার সাথে। লোকটা এবার দাঁত কিড়মিড় করে বলে উঠল, সুরিয়া শর্মা যে আপনাকে সেই ডকুমেন্টস পাঠিয়েছে তা আমার জানা আছে। এবার ভালোই ভালোই আমাদের হাতে তা দিয়ে দিন সেগুলো বেনু বাবু। এই নামটা শোনা মাত্র বেনু মামার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল বহু বছর আগের এক পুরনো নামের কথা, কিন্তু তখনও বেনু মামা চুপ। তিনি জানেন এখন কথা বাড়ালে বিপদ বাড়বে। লোকটা এবার রীতিমতো ধমক দিয়ে বলল, চুপ করে থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আপনাকে মনে করিয়ে দিচ্ছি সময় খুব কম। আপনি যদি এখনই আমাদের ঠিকানা না দেন বা ওই ডকুমেন্টস না ফেরত দেন তাহলে কিন্তু শুভ। হ্যাঁ, সেই ছোকরা, ওর ভাগ্য কেমন হবে বলা মুশকিল। তিনি জানতেন এই মুহূর্তে যদি সামান্য দুর্বলতা দেখান তাহলে শুধু তিনি নন, শুভ এবং সুজয়ের জীবনও হুমকির মুখে পড়বে। তাই তিনি নিজেকে শক্ত করে নিলেন। তারপর একটু দম নিয়ে বললেন, আমার কাছে কোনো ফাইল নেই। লোকটা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর ঠোঁট বাঁকিয়ে এক টুকরো ব্যঙ্গ হেসে ইশারা করল। পরক্ষণেই সে আগের হাতির মতো চেহারার লোকটা এগিয়ে এসে দুম করে একটা ঘুষি বসিয়ে দিল বেনু মামার পেটে। ব্যথায় বেনু মামার মুখটা এক মুহূর্তের জন্য কুঁচকে উঠল। ঠোঁট দুটো থেকে বেরিয়ে এলো একটা চাপা উফ শব্দ। কিছু মনে পড়লো বেনু বাবু, নাকি আরো একটু গিফট দিতে হবে? কিন্তু তার আগেই ঘরে এসে ঢুকলো আরো একটা লোক। বস, টিকটিকি চলে এসেছে বস। নাচো, তুমি ভি নাচো আর আমিও ভি নাচি। সালা সুরের বাচ্চা নিকাম্মা, হ্যাঁ? একটু কাম হবে না এদের দিয়ে? ওটা টিকটিকি 3টে বস। কথাটা শুনেই যেন চোখ দুটো জ্বলে উঠল লোকটার। সিরিফ 3টে?
তাহলে আর জিজ্ঞাসার কি আছে, খাতিরদারি করো কেসদের। কথাটা শোনা মাত্রই সেই আগের হাতির মতো লোকটা এগিয়ে এলো। খাড়া তালুর এক প্রচণ্ড আঘাতে আবারও বেনুমামাকে অজ্ঞান করে দিল সে। বেনুমামার শরীরটা নিস্তেজ হয়ে পড়তেই লোকটা যেন ওজনহীন কোনো জিনিস তুলছে এমন অনায়াসে তাকে কাঁধে ফেলে নিল। তারপর নিঃশব্দে পা ফেলে এগিয়ে চলল ঘরের অন্ধকার সীমানার দিকে। গন্তব্য অজানা, উদ্দেশ্য রহস্যময়। শুভদের গাড়িটা এসে থামল 23 নম্বর এন্টালি রোডের খানিকটা ভিতরে একটা পুরনো অ্যাসিড কারখানার সামনে। কারখানাটা বেশ বড় সড়ো, তবে এখন আর এখানে কোনো কাজ হয় না, ফলে কারখানাটা পরিত্যক্তই বলা যায়। তবে পুরোপুরি যে পরিত্যক্ত নয় তা কারখানার সামনের গাড়ির চাকার দাগ দেখেই বোঝা যায়। দাগটা প্রথমে লক্ষ্য করেছিল সুজয়, ওই সবাইকে ডেকে সেটা দেখালো। পিকুদা, ওই দেখো চাকার দাগ। তাই তো দেখছি, নিশ্চয়ই আশেপাশে কোথাও গাড়িটা লুকিয়ে রেখেছে, বুঝলি? এই সুজয়, তুই চল আমার সাথে, আর শুভ তুই অপেক্ষা কর গাড়িতে। যদি তেমন কিছু হয় তাহলে এখানে অন্তত একজন থাকা দরকার। গাড়ি থেকে ওরা নামতেই শুভ গাড়িটা একটু পিছনের দিকে নিয়ে গেল। বলা যায় না, হয়তো ওদের মধ্যে কেউ একজন ঘুরঘুর করছে আশেপাশে। পিকুদার সাথে সুজয় খুব ধীর পায়ে এগিয়ে চলল বন্ধ কারখানার দিকে। বিকেলের শেষ আলো তখন ধীরে ধীরে মরে আসছে। আকাশের রং যেন একটা পুরনো ক্যানভাস, কমলা, মলিন হলুদ, আর তার মাঝে কালো মেঘের ছায়া। সূর্যটা গাছের মাথার পিছনে ঢুকে পড়েছে, আর চারপাশে নেমে আসছে এক অস্বস্তিকর নিঃশব্দতা। সামনে দাঁড়িয়ে থাকা সেই বন্ধ কেমিক্যাল কারখানাটা যেন আরো ভয়ঙ্কর লাগছে এই আধো আলোয়। বেড়ার ওপারে কাঁটা তার এখন আর সোজা নেই, জং ধরে নুয়ে পড়েছে, যেন একটা মৃতপ্রায় জন্তুর হাড়গোড়। দরজার একপাশে একটা বোর্ড হেলে পড়ে আছে, লেখা এখনো স্পষ্ট, বহিরাগতদের প্রবেশ নিষেধ। কিন্তু সে রং ফিকে হয়ে গেছে বহু আগেই। ভেতর থেকে আসছে ধাতব গন্ধ, পুরনো কেমিক্যালের মিশ্র গন্ধ, যেন এক ভয়ানক ইতিহাসের নিঃশ্বাস। বাতাস থেমে আছে, গাছের পাতাও নড়ছে না, এমন নিস্তব্ধতা যেন কিছু একটা অপেক্ষা করছে। সুজয় নরম গলায় বলল, পিকুদা, ওই দেখো। সুজয়ের ইশারা করা দেয়ালের ফাটলটা দেখে সেই দিকেই এগিয়ে চলল তারা। ফাটলটা দিয়ে ঢোকার আগে আরও একবার চারপাশটা দেখে নিল তারা। দূরে একটা বিড়াল দৌড়ে রাস্তা পার হলো, সেটা দেখে তারাও ঢুকে পড়ল সেই ফাটলের ফাঁক দিয়ে। তাদের ছায়া দুটো কারখানার গেটে লেপটে গিয়ে বিকেলের শেষ রশ্মিতে লম্বা সঙ্গী হয়ে রইল ভেতরের অজানা আতঙ্কের। ভেতরে ঢুকতেই চারপাশটা অদ্ভুত ঠান্ডা ঠান্ডা লাগলো। দিনের শেষ আলো বাইরের গাছে আটকে পড়ে আছে, ভেতরে একটু ঢুকছে না। দেয়ালের গায়ে এক সময়কার চকমকে পেন্ট এখন উঠে গেছে, ফাটলে ভরা। ছাদের কোনায় ঝুল ঝুলছে, আর কোথাও কোথাও ছেঁড়া তার দুলে দুলে অদ্ভুত শব্দ করছে, যেন নিঃশ্বাস নিচ্ছে কারখানা। সুজয় ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে গেল, আর পিকুদা পিছন থেকে চোখ বুলিয়ে নিল চারপাশে। একপাশে বিশাল এক ভাঙা মেশিন পড়ে আছে, সেটার গায়ে রিঅ্যাক্টর 3 লেখা স্পষ্ট, কিন্তু ধুলোয় ঢাকা। পাশে পড়ে থাকা কাঁচের বোতলগুলো থেকে এখনো হালকা কেমিক্যালের গন্ধ আসছে, সেইগুলো নীরবে যেন সাক্ষী দিয়ে চলেছে এক অজানা অপরাধের। পিকুদা ফিসফিস করে বলল, দেখছিস তো, কিছু কিছু জিনিস না কথা বলেই কেমন বুঝিয়ে দেয় এখানে কি হয়েছিল একদিন। সুজয় ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু ওর চোখ দুটো সব কিছুর খুঁটিনাটি পর্যবেক্ষণ করছিল। একটার পর একটা কাঁচের বোতল, পুরনো রিপোর্ট ফাইল, মেশিনের লাইন, যেন সব কিছু ও মাথায় রেখে দিচ্ছে।
হঠাৎ তার নজরে পড়ল দেওয়ালের একপাশে বড় একটা নীল দরজা, আধ খোলা। ওটা কি গো? হয়তো ল্যাবের ভেতর দিকে। চল তো দেখি। খুব সাবধান। কারখানার পায়ের নিচে পড়ে থাকা লোহার পাত আর বোতল চাপা শব্দে অল্প অল্প শব্দ হচ্ছে, যেটা এই নীরবতায় বড্ড বেশি কানে লাগছে। চারপাশে পায়রার ঠুকঠুক শব্দ, পুরনো ঝাঁপি খোলা জানালার পর্দা দুলে উঠছে, যেন কেউ ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছে। পিকুদা থেমে গেল হঠাৎ, হাত তুলে ইশারা করলো থামতে। শোন, কিছু একটা চলাফেরা করলো না? সুজয়ের গলা শুকিয়ে এলো, বুকের ভিতর ঠক ঠক করে কাঁপতে লাগলো। দূরের কোনো এক করিডোর থেকে হালকা আওয়াজ আসছে, জল পড়ার নাকি হাঁটার। তারা দুজনেই নিঃশব্দে সামনে এগিয়ে গেল, চোখ খোলা, বুকে এক অজানা উদ্বেগ। তাদের পেছনে শুধু ছায়া আর নিঃশ্বাসের শব্দ, আর সামনে এক অজানা রহস্য। সুজয় আর পিকুদা নিঃশব্দে এগিয়ে গেল 3 নম্বর ল্যাবের দরজার সামনে। দরজাটা কিছুটা ফাঁকা, ভেতর থেকে দম বন্ধ করা একটা গন্ধ আসছে, পুরনো কেমিক্যাল, ধুলো আর যেন কিছু পোড়ার গন্ধ। পিকুদা হাতের ইশারায় বলল, আমি আগে যাচ্ছি, তুই পিছনে ভালো করে খেয়াল রাখ। সুজয় মাথা নাড়ল। ওর চোখে ভয় নেই, বরং আগ্রহ, ঠিক যেটা একজন সত্যিকারের গোয়েন্দার চোখে দেখা যায়। আলো কম, হাওয়ায় ধুলোর গন্ধ, মেঝেতে কাঁচ ভাঙার আওয়াজ। সুজয় আর পিকুদা ল্যাব 3 এর দরজায় হাত দিতে যাবে, ঠিক তখনই একটা ধাতব আওয়াজের সঙ্গে সঙ্গেই চারপাশে জমে উঠল একরাশ কালো ছায়া। দেওয়ালের পিছন থেকে একে একে বেরিয়ে এলো গোটা 5 লোক, সবারই মুখের উপর কাপড় বাঁধা। তবে কাপড় এখানে অহেতুক। কারখানার এই নিঝুম অন্ধকারে কারণ মুখ দেখা কোনো লোকের পক্ষেই সম্ভব ছিল না। সুজয় কিছু বলতে যাবে, তার আগেই পিকুদা ওকে টেনে ঢুকিয়ে নিল ল্যাব 3 ঘরটাতে। দরজার বাইরে ক্রমাগত ধাক্কা পড়ছে। লোহার ভারী দরজাটা এখনো শক্তভাবে আটকে আছে, তবে বেশিক্ষণ টিকবে না। পুরো কারখানাটার মধ্যে একমাত্র এই দরজাটাই যা একটু মজবুত। ভাগ্য ভালো ঠিক এই সময়ে এই দরজার সামনে ছিল তারা, তা না হলে এতক্ষণ ল্যাবের অন্য যে কোনো দরজা ভেঙে পড়তো পায়ের চাপে। পিকুদা আগে এমন বিপদের মধ্যে যে পড়েনি তা নয়, চাকরি জয়েন করার আগেও বহুবার সেই এই পরিস্থিতিতে পড়েছিল, তবে সেই সময় ঠিক কায়দা করে বেরিয়ে গিয়েছিল। তবে আজকের ব্যাপার আলাদা। এখন সে আর একা নয়, সাথে রয়েছে আর একটা প্রাণ। যদি সে মারপিট করতে গিয়ে সুজয়কে বিপদে ফেলে, তার কাছে সার্ভিস রিভলভারটা রয়েছে ঠিকই, কিন্তু আততায়ীদের কাছে যে আরো কোনো ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নেই, সেটাও নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না। একের বিপক্ষে অনেকের এই লড়াইয়ে নিজেকে একটু অসহায় লাগে তার। তবে হাল ছাড়লে চলবে না, তাকে যে করেই হোক সুজয়কে বাঁচাতে হবে। বাইরের দরজায় তখনও এসে পড়ছে একের পর এক আঘাত। আর কিছু সময়, তারপরই হয়তো এই দরজাটাও ভেঙে পড়বে মাটিতে। পিকুদার শ্বাসটা ভারী হয়ে উঠেছে। পিছনে সুজয়ের কপালেও ঘাম জমতে শুরু করেছে একটু একটু করে। ভয় পাস না, দরজা ভাঙলেও আমি সবটা সামলে নেব, এক এক করে। এই বলে সে রিভলভারটাকে এগিয়ে ধরল সামনের দরজার দিকে। সুজয় বুঝতে পারে তারা এক চক্রব্যূহতে আটকে গেছে। এখন এখান থেকে বাঁচতে হলে শিগগিরই কিছু একটা ভাবতে হবে। একা পিকুদার পক্ষে তাদের দুজনকে বাঁচানো সম্ভব হবে না। পিকুদা শক্ত হাতে রিভলভারটা তাক করে রেখেছে সে দরজার দিকে। দরজা ভাঙা মাত্রই সে গুলি চালিয়ে দেবে। তাতে সবাই না হলেও গোটা 2 পালের গোদা তো মারা যাবে। এভাবে বিনা লড়াইয়ে তারা কিছুতেই হারবে না। পাশে দাঁড়িয়ে সুজয় ভালো করে ঘরের চারপাশটা দেখার চেষ্টা করলো। ঘর প্রায় অন্ধকার, তার উপর উত্তেজনা। তার মধ্যেই সে চেষ্টা করলো কিছু একটা খড়কুটো খোঁজার, তবে উত্তেজনার বশে সব কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। চোখ বন্ধ করে সুজয় 1 সেকেন্ড নিঃশ্বাস ফেলল, তারপর
তারপর আবার শুরু করলো খোঁজা। পুরনো ক্যাবিনেট, ফেলে রাখা যন্ত্রপাতি, মেঝের ওপর ছড়ানো কাচের টুকরো, প্লাস্টিক, কাগজ। হঠাৎ একটা কোণায় ধুলো মাখা একটা ফায়ার এক্সটিংগুইশার, তার পাশেই দুটো ধাতব ক্যানিস্টার, পুরনো গ্যাস সংযোগের পাইপ, একটা পুরনো স্ক্রু ড্রাইভার, একটা ছোট অ্যালার্ম ঘড়ি আর একটা কাটছাঁট করা বৈদ্যুতিক তার। জিনিসগুলো দেখে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পিকুদা শক্ত হাতে রিভলভার ধরে দেখতে পেল সুজয় ঘরের বিভিন্ন কোণ থেকে আবর্জনা জড়ো করছে, তারপর সেগুলো একে একে জুড়তে লাগলো। প্রথমে একটা ব্যাটারি কেটে তার মধ্যে থেকে কিছু একটা বের করে সেটাকে একটা কাঁচের শিশির মধ্যে ঢোকালো। তারপর একে একে তার মধ্যে আরও কিছু জিনিস ঢেলে দিল, আর সব শেষে সেগুলোর মধ্যে একটা পুরনো ভেজলিনের শিশি থেকে কিছুটা ভেজলিন ঢুকিয়ে শিশির মুখটা আটকে দিল। পিকুদা জানে সুজয় ভীষণ কাজের ছেলে, বিপদে তার মাথা অসাধারণ কাজ করে, সেটা সে আজকে আবার দেখতে পেল। পিকুদা, রেডি? সুজয়ের প্ল্যানটা ওর চোখ মুখ দেখেই বুঝে গেল পিকুদা। একটা মৃদু হাসি দিয়ে সে দরজার হাতলটার কাছে গিয়ে সেটাকে জোরে চেপে ধরল। সুজয় ডান হাতে তার শিশিটা ধরে বাঁ হাতের আঙুল দিয়ে শুরু করে দিল গোনা। 3, 2, 1। হঠাৎ পিকুদা এক ঝটকায় দরজাটা হাট করে খুলে দিল, আর ঠিক সেই মুহূর্তে সুজয়ের হাতে ধরা কাঁচের শিশিটা ছিটকে গিয়ে পড়ল বাইরে, লোকগুলোর ঠিক সামনে। বন্ধ করো এখনই! চেঁচিয়ে উঠল সুজয়। পিকুদা আবার ঝাঁপিয়ে পড়ে দরজাটা ঠেলে বন্ধ করে দিল। তারপর ধোঁয়া, আগুনের ঝলক আর একটা তীব্র শব্দ ছড়িয়ে পড়ল ঘরের বাইরে। পুরনো কারখানার দেওয়ালগুলো কেঁপে উঠল। বাইরের লোকগুলো কেউই এই জিনিস আশা করেনি। ফলে বোমের ধাক্কায় কেউ পড়ে গেল নিচে, কেউ গালাগালি দিতে দিতে পেছনে দৌড়লো, দু একজন ব্যথায় চেঁচিয়ে উঠল। পিকুদা দ্রুত ঘুরে সুজয়ের দিকে তাকালো। এতটা এক্সপেক্ট করিনি, খুব ভালো খেলেছিস রে। সুজয় তখন ঘেমে গেছে, কিন্তু চোখ দুটো ঝলমল করছে। উত্তেজনায় সে কিছুই বলতে পারল না, শুধু একবার পিকুদার দিকে তাকিয়ে হাসল। দুজনেই এক দৌড়ে ছুটল পেছনের সরু করিডোর ধরে। ঝাঁপি জানালার ফাঁক গলে ফাটা মেঝের উপর দিয়ে লাফিয়ে নামলো নিচে। পেছন থেকে চিৎকার, ধোঁয়া আর সাইরেনের মতো একটা কেমন যন্ত্রের শব্দ শুনতে পেল তারা। তবে ফিরে তাকানোর মতো বোকামি তারা করল না, কারণ তারা জানে সময় খুব কম। গেটের বাইরে বেরিয়ে আসতে আসতেই শুভ গাড়িটা এনে দাঁড় করালো ওদের সামনে। দুজনে দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গাড়ির ভেতরে। ওরা ঢোকামাত্র শুভর গাড়িটা রকেটের মতো ছুটে গেল সামনের দিকে, কারখানার আওতা থেকে আরো অনেক দূরে। ওদের সেই ছুটন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকা ছায়ামূর্তির মুখে যেন এক চিলতে হাসি ফুটে উঠল কারখানার ছাদে বসে। বহুত বড়িয়া। গাড়িটা সোজা ছুটে চলেছে শহরের দিকে। শুভ সামনে বসে ড্রাইভ করছে, চোখে চিন্তা, আর পেছনে পিকুদা বাঁ হাত আঁকড়ে বসে আছে। হাতটা কাঁপছে, শার্টের হাতা রক্তে ভিজে গেছে। সুজয় পাশে বসে ব্যাগ থেকে একটা তোয়ালে বের করে চেপে ধরল ওর হাতে। পিকুদা মুখে কিছু বলছে না, কিন্তু তার নিঃশ্বাসটা ক্রমশই ভারী হয়ে উঠছে। আরেকটু সামলা পিকুদা। সুজয়ের কণ্ঠে চাপা উত্তেজনা। শুভ চোখ নামিয়ে হেডলাইটের আলোয় রাস্তা দেখে যাচ্ছে, কিন্তু ওর ভুরু কুঁচকে আছে। মনের মধ্যে হাজার খানেক চিন্তা। পেছনে পিকুদা এবার আর মুখ খুলছে না। রাস্তার ঝাঁকুনিতে তার কাঁধ থেকে তোয়ালেটা একটু সরে গেছে, আর তাতেই দেখা যাচ্ছে রক্তের ছোপগুলো আরো গাঢ় হয়ে উঠেছে। সুজয় তোয়ালেটা দিয়ে হাতটা শক্ত করে চেপে ধরার চেষ্টা করছে। এইভাবেই টান টান উত্তেজনার মধ্যে তাদের গাড়িটা ধীরে ধীরে হাসপাতালের প্রবেশপথের সামনে এসে দাঁড়ালো। সামনে এখন আলোয় ডুবে থাকা হাসপাতালের নাম মিশন মেডিকেয়ার। সাদা আলোর নিচে ডাক্তার, নার্সরা ছুটে বেড়াচ্ছে, যেন জীবন আর মৃত্যুর মাঝখানে অদৃশ্য একটা ঘন লাইন টানা। শুভ গাড়ি থামিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে পড়ল।
তারপর সজোরে চিৎকার করে একটা স্ট্রেচার ডাকলো। স্ট্রেচার স্ট্রেচার হাসপাতালের গেটের ভেতর থেকে দৌড়ে এলো দুজন নার্স, একজন ওয়ার্ড বয়। ওনার নাম শিবশঙ্কর বিশ্বাস, এই অঞ্চলের সার্কেল ইন্সপেক্টর। এক্সপ্লোশন ইনজুরি, খুব সিরিয়াস। শুভ সুজয়ের কাঁধে হাত রাখলো। তুই তুই ঠিক আছিস তো? সুজয় মাথাটা ডান দিকে হেলিয়ে বুঝিয়ে দিল যে সে ঠিক আছে, তবে তার চোখে তীব্র আত্মগ্লানি। বেনুমামা নিখোঁজ, আর তার উপর পিকুদার এইভাবে আহত হওয়া, এইসব ভাবতে ভাবতেই তার চোয়ালটা যেন শক্ত হয়ে ওঠে। হাসপাতালের করিডোর তখন কি চকচকে আলোয় ভেসে উঠছে। তাদের সামনে দিয়ে স্ট্রেচারটা ধীরে ধীরে ভেতরের দিকে এগোচ্ছে। এমার্জেন্সি রুমের কাছে এসে দাঁড়িয়ে যেতে হলো তাদের। এর ভেতরে ঢোকার পারমিশন তাদের নেই। পিকুদাকে নিয়ে ভেতরে ঢুকে গেল ডাক্তাররা। তাদের সামনে দরজাটা বন্ধ করে দিল। সুজয় আর শুভ চুপ করে দাঁড়িয়ে রইল করিডোরের একপাশে। হাসপাতালের নিঃশব্দ করিডোরে শুধু ফ্যানের একঘেয়ে আওয়াজ, আর মাঝে মধ্যে কারো ছুটে যাওয়ার পায়ের শব্দ। সুজয় নিচু গলায় বলল, আমরা খানিকটা লাকি ছিলাম বুঝলি, না হলে। ওর গলাটা কেঁপে উঠল। সে বাক্য শেষ করল না। সুজয় তখনও থেমে থাকা সেই দরজাটার দিকেই তাকিয়ে, চোখের ভেতর একটা ক্ষীণ আতঙ্ক, কিন্তু তার থেকেও বড় এক রকমের দায়িত্ববোধ। আমরা তো শুধু নিজেরা বেঁচে ফিরিনি শুভ, ওদের একটা প্ল্যান ভেস্তে দিয়েছি। ওরা এখন আর থামবে না। শুভ চুপ করেছিল কিছুক্ষণ। দরজার উপরে একটা লাল আলো জ্বলে উঠেছে। শুভ সেটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো খানিকক্ষণ ধরে। তারপর সুজয়ের দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, মামা যে কিছু একটা পেয়েছিল সেটা নিশ্চিত। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, ওদের আস্তানায় যে আমরা গেছিলাম সেটা ওদের জানা হয়ে গেছে। এখন আর আমরা ছায়ার মধ্যে নেই। এখন ওরা শেয়ালের মতো আমাদের তাড়া করে বেড়াবে। জিনিসটার মধ্যে এমন কিছু আছে যেটা ওদের চাই, আর এর জন্য মামা নিজের জীবনটাও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সুজয় নিচু স্বরে জিজ্ঞেস করল, তাহলে এখন? শুভ এবার চোখটা ধীরে ধীরে ঘরের লাল আলোটার দিকে ঘোরালো। তারপর ধীরে অথচ ধারালো গলায় বলে উঠল, খেলা হবে। প্রায় ঘন্টা দেড়েক পরে ইমার্জেন্সি রুমের লাল আলো নিভিয়ে একজন ডাক্তার বেরিয়ে এলেন। রুমের বাইরে ওদেরকে দেখে বললেন, অবাক করার মতো সহ্য শক্তি ওনার। জীবনে প্রথম এমন কাউকে দেখলাম, হাতের গভীর চোট, তবে স্টেবল আছেন, তবে বিশ্রাম দরকার। কারখানার ঘটনার পর প্রায় সপ্তাহ দুয়েক কেটে গেছে। পিকুদা খানিকটা সুস্থ হয়ে উঠেছেন এখন, কিন্তু মুখে একটা অদ্ভুত চুপচাপ ভাব, যেন কিছু বলতে চেয়েও বলতে পারছেন না। শুয়ে শুয়ে শুধু ছাদটার দিকে তাকিয়ে আছেন। শুভ আর সুজয় প্রায় প্রতিদিনই তার সাথে দেখা করতে যায়, তবে যেটা নিয়ে ওদের মন সব থেকে বেশি অশান্ত সেটা হলো মামা এখনো নিখোঁজ। শুভর মা বলছিলেন, ও বেঁচে আছে, আমার মন বলছে রে। শুভ জানে মামা যতক্ষণ না তার সেই গোপন জিনিসের হদিশ তাদের দেবেন ততক্ষণ পর্যন্ত তার কিছুই হবে না। মামার গোয়েন্দা এজেন্সি থেকেও বেশ কয়েকজন লোক এসে তদন্ত চালিয়ে গেছে। তারা পিকুদার বয়ান নিয়েছে, কারখানার কিছু পুরনো মালিক ও কর্মীদের সাথেও কথা বলেছে, তবে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত সূত্র মেলেনি। হঠাৎ করে একদিন শুভর হাতে এসে পড়ল মামার দেওয়া সেই কাগজটা। শুভ কাগজটা খুলে আবার সেই লেখাটা দেখতে পেল, GB/1901/2/156।
কিছুক্ষণ পর সুজয় এসে পৌঁছলো তাদের ঘরে। শুভর মুখে উত্তেজনা। সুজয় কিছু বলে ওঠার আগেই শুভ মামার দেওয়া সেই কাগজটা এগিয়ে দিল তার দিকে। কাগজটা দেখা মাত্রই সুজয়ের চোখ দুটো জ্বলে উঠল দপ করে। আরে এটা সেই কাগজটা না? আমি তো ভুলেই গেছিলাম এটার ব্যাপারে। কোথায় পেলি এটা আবার? আজকে হঠাৎ করেই খুঁজে পেলাম এটাকে। তোর কি মনে হয় মামার কিডন্যাপিং এর সাথে এর কোনো যোগ আছে? 100% নয়, তবে আমি 70% নিশ্চিত এর মধ্যেই মামার কিডন্যাপিংয়ের একটা কিছু যোগ আছে। সুজয় কাগজটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ দেখল, তারপর কিছু না বুঝে শুভর দিকে আবার এগিয়ে দিল সেটা। কিছু বুঝলি? শুভ কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে একটা পুরনো বই এগিয়ে দিল সুজয়ের দিকে। সুজয় একটু ভ্রু কুঁচকে বইটা হাতে নিল। তার হাতের ছোঁয়ায় যেন মুহূর্তেই সময় থমকে দাঁড়ালো। চোখ নামিয়ে সে দেখল H.G. ওয়েলসের দ্য টাইম মেশিন। হালকা আলোয় মলিন তামাটে কভারের ওপর ফুটে উঠেছে সোনালি হরফের নামটা। মাঝখানে ঘড়ির মতো গোল ছাপ, যার কাঁটাগুলো থেমে আছে ঠিক সেই সময়টায় যেদিন সে শেষবার বইটা পড়ছিল, 8:17। সুজয়ের বুকের ভেতরটা ধক করে উঠল। এই বইটা ও তো সেদিনই ওই টেবিলের কোণে রেখে দিয়েছিল, তারপর থেকে খুঁজে পাচ্ছিল না। সুজয় অবাক চোখে তাকালো শুভর দিকে। তারপর সে কোনো কথা না বলে বইটা খুলে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। চোখের দৃষ্টিতে একরাশ কৌতূহল, যেন পাতার ফাঁকে লুকিয়ে আছে কোনো একটি প্রাচীন গোপন সংকেত, কোনো এক অজানা সন্ধানের হাতছানি। হঠাৎ শুভ তার হাত চেপে ধরে বলল, ভেতরে নয়, বাইরে দেখ। সবসময় সবকিছু এত কঠিন নাও হতে পারে, যতটা আমরা কঠিন করে দেখি। এই বলে বইটার স্পাইনের ওপর ইশারা করে দেখালো। সেখানে একটা ছোট কাগজে লেখা আছে কিছু বর্ণের মিশ্রণ, TM/1895/1। এটা কি? এটাই আমাদের সংকেত। এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সব প্রশ্নের উত্তর। মানে কি? এটা তো আমার বই, এটার মধ্যে কি করে সংকেত টঙ্কেত লুকিয়ে থাকবে? আমি তো কিছু বুঝতে পারছি না। ছোট একটা কারেকশন আছে ভাই, এটা তোর বই নয়, এটা ন্যাশনাল লাইব্রেরির বই। আর ওদের সব বইতেই এরকম কোড লেখা থাকে, যেমনটা আছে এই বইটাতেও। এই যে TM/1895/1, এই কোডটাই আমাদের চাবিকাঠি, বুঝলি? সুজয় থেমে গেল, চোখ স্থির হয়ে গেল সেই সংখ্যার উপর, TM/1895/1। মাথার ভিতরে যেন ধীরে ধীরে গুঞ্জন শুরু হয়েছে। কোনো এক রহস্যের দরজা এবার সত্যিই কি খুলতে চলেছে তাদের সামনে। আচ্ছা, সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু তুই কি করে বুঝলি যে এই কোড আর মামার সেই লেখা কোড সমান? আর এই কোডের মানেই বা কি? খুব সোজা। এই বলে শুভ পাশ থেকে একটা কাগজ টেনে নিয়ে তার উপর লিখতে শুরু করে। TM বইয়ের নামের প্রথম অক্ষর, অর্থাৎ দ্য টাইম মেশিন, এর জন্য TM। 1895 বইটার প্রথম প্রকাশের বছর। 1: যদি এটা একক ভলিউমের বই হয় তাহলে ভলিউম নাম্বার হবে 1। সেই হিসাবে মামার দেওয়া কোডের মানে দাঁড়ায় গ্যাজেটিয়ার অফ বেঙ্গল 1901 ভলিউম 2। সুজয়ের কপালে ভাঁজ পড়ল। আর 156? শুভ একটু মাথা নাড়িয়ে বলল, ওটা সম্ভবত পেজ নাম্বার 156। এটা কিছু একটা আছে এটাতে, কোনো গোপন তথ্য অথবা কোনো সংকেত। সুজয় ধোঁয়াশার মধ্যে থেকেও প্রশ্ন তুলল, কিন্তু তুই কনফার্ম কিভাবে হলি যে জিবি মানে গেজেটিয়ার অফ বেঙ্গল? GB/1901 দিয়ে তো অন্য বইও হতে পারে, তাই না?
শুভ একটু গম্ভীর হয়ে উঠল, কিন্তু তার চোখে লেগে রইল এক আত্মবিশ্বাসের রেখা। সেটাই তো ভেবেছিলাম প্রথমে। তবে তুই একবার ভাব, ধর তোর যদি একটা গোপন সংকেত রাখতে হয় ঠিক ন্যাশনাল লাইব্রেরির মতো কোনো একটা জায়গায়, যেখানে রোজ অন্ততপক্ষে 600-700 জন লোক আসে, তাদের মধ্যে এমন কয়জন আছে যারা সেই নির্দিষ্ট বইটা কখনো খুলবে? সুজয় চুপ, মুখে কোনো কথা নেই। শুভ একটু এগিয়ে এলো, গলায় রহস্যের সুর। তুই এমন একটা বই বেছে নিবি যেটা কেউ চাইলেও খোলে না। সাধারণ পাঠক তো দূরের কথা, গবেষক না হলে কেউ তা ছুঁয়েও দেখে না। তেমন বই লাইব্রেরিতে আছে হয়তো হাতে গোনা কয়েকশো। কিন্তু তুই দ্বিতীয় ভলিউম বেছে নে, যার প্রথমটা না পড়লে দ্বিতীয়টা কেউ কখনো পড়বে না। আর এবার আমি যদি বলি, জিবি দিয়ে শুরু, 1901 সালে প্রকাশিত দ্বিতীয় ভলিউম। এই কম্বিনেশনের লাইব্রেরিতে একটাই বই আছে? গ্যাজেটিয়ার অফ বেঙ্গল ভলিউম 2। তুই নিজেই বল, আর কি কিছু থাকতে পারে? সুজয়ের চোখ স্থির হয়ে গেল। সে রুদ্ধস্বরে বলে উঠল, তাহলে গেজেটিয়ার অফ বেঙ্গল কেউ পড়ে না? শুভ এবার হেসে ফেলল, ঠোঁটের কোণে একটু বাঁকা টান। তুই ভাব, গ্যাজেটিয়ার বই মানে কি? পুরনো জেলা ভিত্তিক তথ্য, জমি জমা, রাজস্ব রিপোর্ট, ব্রিটিশ আমলের মেমোরান্ডাম। যেমন ধর, যশোর ডিস্ট্রিক্ট হ্যাজ 19 ফেরিজ ইন ইউজ ইন 1899, of which 7 were government maintained। মানে গল্প নেই, কবিতা নেই, চরিত্র নেই, শুধু তথ্য আর সংখ্যা। এগুলো পড়ে কারা? ইতিহাসের কড়িগণে যারা, গবেষকরাও যাদের মধ্যে হাতে গোনা কয়েকজন। বলতে পারিস ন্যাশনাল লাইব্রেরির পাঠকদের 1%ও নয়। আর সব থেকে বড় কথা, ভলিউম 2, প্রথমটা না পড়লে দ্বিতীয়টা কেউ খুলেও দেখে না। সেই কারণে এটাই পারফেক্ট জায়গা কোনো একটা গোপন তথ্য রাখার জন্য বা সংকেত রাখার জন্য। সুজয় চুপ করেছিল কিছুক্ষণ, তারপর চোখে একরকমের দৃঢ়তা নিয়ে বলে উঠল, তার মানে আমাদের সূত্র ওই বইটাই। তাহলে আর অপেক্ষা কিসের? চল লাইব্রেরি থেকে একবার ঘুরে আসি। শুভ কাঁধে ব্যাগটা ঠিক করে নিল, হাসল একটু মৃদু। ইয়েস, সব প্রশ্নের উত্তর বইয়ের পাতাতেই থাকে, শুধু ঠিক পাতাটা খুঁজে পেতে হয়। দুজনেই হাঁটা দিল। তাদের বাড়ি থেকে ন্যাশনাল লাইব্রেরি খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে মিনিট 15। রাস্তায় গরম আর ধুলো থাকলেও তাদের ভিতরের উত্তেজনা সেসব ক্লান্তিকে ছাপিয়ে যাচ্ছিল। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় নয়, অপেক্ষা শুধু সেই পাতার। পাতা নম্বর 156। ওরা যখন লাইব্রেরিতে এসে পৌঁছল, তখন ঘড়ির কাঁটায় ঠিক 2টো। গেট পেরোনোর পরপরই যেন বদলে গেল চারপাশের পরিবেশ। দুজনেই দাঁড়িয়ে গেল কিছুক্ষণ। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, যার আরেক নাম বঙ্গীয় জ্ঞান তীর্থ, তাদের সামনে যেন কোনো এক জ্ঞান মন্দিরের মতো দাঁড়িয়ে আছে। মেন গেটটা পেরোতেই চোখে পড়ল দুপাশে ছায়া দেয়া বড় বড় গাছ, যার নিচে কিছু ছাত্র চুপচাপ বসে পড়ছে। কেউ মোবাইল স্ক্রলিংয়ে ব্যস্ত, কেউ কানে হেডফোন গুঁজে হেঁটে যাচ্ছে। সামনে সাদা রঙের বিশাল ভবন, যার নাম ভাষা ভবন। তার পিছনেই ঐতিহাসিক সেই পুরাতন বিল্ডিংটি, বেলভেডিয়ার এস্টেট। এই জায়গায় একসময় ছিল ব্রিটিশ গভর্নরের বাড়ি, আর এখন এটাই আমাদের জ্ঞানের গোপন ভাণ্ডার। কেমন করে যেন সময় এখানে থমকে গেছে, তাই না? সুজয় অবাক হয়ে চারপাশে তাকালো। বাড়িটা প্রাচীন রীতিতে তৈরি খিলান, মোটা দরজা, লম্বা বারান্দা, সব কিছুতেই একটা গাম্ভীর্য।
ভিতরে ঢুকতেই ঠান্ডা আর নিঃশব্দ পরিবেশ। দেয়াল জুড়ে ছাদ থেকে মেঝে পর্যন্ত তাক, তাক ভর্তি বই। এক একটা তাক যেন এক একটা মহাদেশ। কারো চোখে রিডিং গ্লাস, কেউ খাতা খুলে নোট নিচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত লোক থেকেও যেন কোথাও এতটুকু আওয়াজ নেই। লাইব্রেরির ঘড়িতে তখন বাজে 2:10। শুভ বলল, তোর সংকেত আমাদের ডাকছে, চ খুঁজে দেখি। সেই GB/1901/2, পাতার নম্বর 156। সময় অনেকটাই পেরিয়ে গেছে, চ এখনই শুরু করি তোর সংকেত যাত্রা। ওরা বইটা হাতে পেল। পুরনো কাগজের গন্ধ, ধুলো জমে থাকা পাতার মৃদু মচমচ শব্দ। গেজেটিয়ার অফ বেঙ্গল, ভলিউম 2। একটা সময়ের ভার যেন বইয়ের মলাটে জমে আছে। ইস্যু কাউন্টারে গিয়ে নাম লেখাতে হবে। খাতাটা ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে দিলেন লাইব্রেরিয়ান। সুজয় একটু ঝুঁকে দাঁড়ালো। সই করতে করতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা, এই বইটা কি এর আগে কেউ নিয়েছিল রিসেন্টলি? মানে এর সাথের বইগুলোতে দেখলাম খানিকটা ধুলো জমা, কিন্তু এটাই সেরকম তো কিছু দেখলাম না, তাই খানিকটা কৌতূহল হলো আর কি। লাইব্রেরিয়ান এক ঝলক খাতার দিকে তাকালেন, পাতা উল্টে বললেন, হ্যাঁ, খুব বেশি দিন হয়নি, 4 সপ্তাহ আগেই একবার ইস্যু করা হয়েছিল। আচ্ছা, আপনি কি ওনার নামটা একটু আমাদের জানাতে পারেন? আসলে আমরা একটা রিসার্চ পেপারের কাজ করছি এই বিষয়টা নিয়ে। যদি ওনার সঙ্গে একটু দেখা করে কথা বলা যেত তাহলে সত্যিই বড় উপকার হতো আর কি। লাইব্রেরিয়ান ভ্রু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর এক গম্ভীর নীরবতায় মাথা নাড়লেন। একরকম বুঝিয়ে দিলেন এ ব্যাপারে তিনি কোনো রকম সাহায্য করতে পারবেন না। শুভরার জোর করে না। একটা চাপা হতাশা সত্ত্বেও তারা মাথা নোয়ায়। বইটা হাতে নিয়ে দুজনে রিডিং রুমের এক কোণায় চলে যায়। চুপচাপ কোনো শব্দ না করে বসে পড়ে একটা কাঠের টেবিলে। পুরনো পাতার গন্ধে চারপাশে যেন একটা ধূসর সময় ছেয়ে গেছে। ঘড়ির টিকটিক শব্দটা এত স্পষ্ট লাগছে যেন সময়ের নিচে বসে আছে ওরা। শুভ বইটা খোলে, ধীরে ধীরে পাতা উল্টায়। পৃষ্ঠা 141, 148, 156। সুজয় এক দৃষ্টে তাকিয়ে আছে। 156 পৃষ্ঠায় এসে হঠাৎ শুভ থেমে গেল। পাতার এক কোণে হালকা পেন্সিলের দাগে একটা চিহ্ন দেওয়া, আর এক টুকরো কাগজ সেঁটে রাখা বইয়ের পাতার ভাঁজের মধ্যে। সুজয় ফিসফিস করে বলল, ওটা কি? শুভ কাগজটা সাবধানে টেনে বের করল। মলিন হলুদ কাগজের ওপর ছোট ছোট হরফে লেখা। হাতের লেখা যেন সামান্য কেঁপে গেছে, তবুও স্পষ্ট। BNDN 134। আবার সংকেত? সেটাই তো দেখছি। এটা আবার কিসের কোড? 134 কি কোনো পাতার নাম্বার? আর বিএনডিএনই বা কি? শুভ কিছু না বলে কাগজটা গুছিয়ে বুক পকেটে রেখে দিল, যেন সে অভ্যাসগতভাবেই বইটা বন্ধ করে তুলছিল। ঠিক তখনই হাতটা আটকে গেল বইটার উপর। কি ব্যাপার? কেমন এক শক্ত জিনিস ঠেকল না তার হাতে। বইটা আবার খুলল সে। পাতাগুলো উল্টোতে উল্টোতে হঠাৎ খেয়াল করলো 134-এর পরে 137, মানে 135 আর 136। শুভ চোখ কুঁচকে বলল, কে যেন পাতা দুটো একসাথে আঠা দিয়ে আটকে দিয়েছে। শুভ চারপাশে একবার ভালো করে দেখে নিল, তারপর খুব ধীরে ধীরে পৃষ্ঠাগুলো আলাদা করতে লাগলো। আঠার দাগগুলো আটকে রয়েছে পাতার ধার বরাবর। মাঝখানে একটা পকেট তৈরি হয়েছে, আর সেইখানেই রয়েছে ধাতব জিনিসটা। পেশাদার কোনো কারিগরের মতো সাবধানে আঙুল চালিয়ে পৃষ্ঠাগুলো খুলল শুভ, আর সেখানেই দেখা মিলল একটা পুরনো তামাটে রঙের চাবির। চাবিটা ধীরে ধীরে হাতে তুলে নিল শুভ। ধাতব গায়ে জমে থাকা ধুলো
আর হালকা মরচে ধরা দাগগুলো যেন বলে দিচ্ছিল অনেক দিন কেউ ওটার কাছে আসেনি। সুজয় চুপচাপ তাকিয়ে আছে চাবিটার দিকে। শুভর চোখেও একরকম অচেনা উত্তেজনা। চাবিটা হাতে নিয়ে শুভ ফিসফিসিয়ে বলল, এই, এটা তো লকারের চাবি মনে হচ্ছে, কিন্তু কোন লকার? আমার রহস্য। ফোনটা হাতে ধরেই শুভ উত্তেজিত হয়ে উঠল। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি আমাদের বাড়িতে আসছো? ও দারুণ দারুণ, তাড়াতাড়ি এসো, আমরা উপরের ঘরেই আছি। ফোনটা কেটে দিয়ে শুভ এবার ঘুরে তাকালো সুজয়ের দিকে। মুখে একেবারে বিজয়ের হাসি খেলে গেল। পেয়ে গেছি, পেয়ে গেছি সুজয়, রহস্যের চাবি তালার সন্ধান পেয়ে গেছি। সুজয় ভ্রু কুঁচকে বলল, মানে? পিকুদা ফোন করেছিল, ও চাবির লকারটা খুঁজে পেয়ে গেছে, আর এখন সেই লকার রুম থেকে আসল ওই জিনিসটা নিয়ে আমাদের বাড়িতেই আসছে। সুজয় কৌতূহলী চোখে তাকিয়ে বলল, আচ্ছা, জিনিসটা কি সেটা নিয়ে কিছু বললো? পিকুদা যখন আসবে তখন সেটা নিজের চোখেই দেখতে পাবি। প্রায় মিনিট 10 কেটে গেছে। হঠাৎই সিঁড়ি দিয়ে কারো ওঠার শব্দ কানে এলো তাদের। ওই তো পিকুদা আসছে। তৎক্ষণাৎ নিস্তব্ধতা। ঘরের মধ্যে টান টান উত্তেজনা। পায়ের শব্দ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। প্রতিটা পদক্ষেপ যেন ওদের বুকের ভিতরও তোলপাড় করে দিচ্ছে। পিকুদা এবার শেষ কয়েকটা সিঁড়ি এক লাফে পার করে দাঁড়ালো দরজার সামনে। শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে সবাই, কিন্তু দরজা খোলার কোনো আওয়াজ নেই। পিকুদা দাঁড়িয়ে আছে, নীরব, স্থির। কেন? ওকে ইচ্ছা করেই ওদের উত্তেজনাকে টেনে নিয়ে যাচ্ছে সীমানার বাইরে, নাকি কোনো অদৃশ্য কারণ আটকে রেখেছে তাকে? এমন সময় ওরা দেখল দরজাটা ধীরে ধীরে একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে, একটু একটু করে। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। কিন্তু এ কি? ফাঁক হওয়া দরজার ফাঁকে স্পষ্ট দেখা গেল একটা অবয়ব, দীর্ঘদেহী, ছায়াচ্ছন্ন একটা অবয়ব। সে দাঁড়িয়ে আছে একেবারে চুপচাপ, নড়ছে না, হাঁপাচ্ছে না, এমনকি কোনো শব্দও করছে না। অন্ধকারে ঢেকে থাকলেও বোঝা যাচ্ছে তার উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি। মাথায় কি একটা টুপি, নাকি ছায়ার মতো কিছু? তার শরীরের চারপাশে যেন ঠান্ডা কুয়াশা জমে আছে। কেউ কোনো উত্তর দিল না। অবয়বটা শুধু দাঁড়িয়ে রইল। ফোন করার প্রায় 20 মিনিট পর পিকুদা এসে পৌঁছলো শুভদের বাড়ির সামনে। কলকাতার মধ্যেই, কিন্তু একটু কোণ ঘেঁষে থাকা এই পাড়াটা এমনিতেই বেশ শান্ত। দিনের বেলায় ছেলেমেয়েরা খেলে, দোকানের শব্দ শোনা যায়, পাড়ার লোকজন মজা করে গল্প করে। কিন্তু আজকের রাতটা যেন একেবারে অন্য রকম। একটাও গাড়ির আওয়াজ নেই। পাশের ফ্ল্যাট থেকে টিভির আওয়াজও ভেসে আসছে না। সব যেন নিঃশব্দ হয়ে গেছে। শুভদের বাড়িটা দোতলা, ইটের গাঁথুনি বেশ মজবুত, কিন্তু বেশ পুরনো বাড়ির সামনে ছোট একটা বারান্দা। দুপাশে শিউলি আর জুঁই গাছের গন্ধ মিশে থাকে হাওয়ায়। একটা পুরনো ল্যাম্পপোস্ট এখনো দাঁড়িয়ে, তবে আজ যেন তার আলোটা একটু বেশি ম্লান। জানলার কাছে পর্দা টানা, কিন্তু উপরের জানালার একটা কোণায় একটু ফাঁক, আর সেই ফাঁকের ভিতর থেকে কেউ যেন দেখতে থাকে সব কিছু। পিকুদা গেটের সামনে দাঁড়িয়ে একটু থমকে গেল। চেনা বাড়ি, তবু আজ কেন এত অচেনা লাগছে? কেন যেন মনে হচ্ছে বাড়িটা কিছু লুকোচ্ছে। তার বুকের ভেতরে একটা চাপা খচখচে অনুভূতি বাজতে থাকলো। নিজের মনেই ফিসফিস করে বলল সে, সব ঠিক আছে তো? পিকুদা পকেট থেকে ফোনটা বের করলো, স্ক্রিনে আঙুল ঘোরালো। সময় 5টা 23। কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে,
হয়তো শুভর শেষ করা মেসেজটা আবার পড়লো, হয়তো কল লিস্টটা চেক করলো একবার, ঠিক যেন নিশ্চিন্ত হতে চাইছে কিছু একটা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে গুঁজে নিল। গেট ঠেলে ভেতরে ঢুকলো সে। চেনা উঠোন, চেনা বারান্দা, তবুও আজ যেন কোনো কিছুর ছায়া ঢেকে রেখেছে সেই চেনা চেহারাগুলোকে। বারান্দায় পা রাখতেই যেন মেঝে কেঁপে উঠল একটু। না, বোধহয় নিজের মনের ভুল, কিন্তু পিকুদা অনুভব করলো বাড়িটা যেন কিছু একটা গোপন করছে আজ। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে কলিং বেল টিপতে যাবে, ঠিক তখনই আপনা থেকেই খুলে গেল বাড়ির দরজাটা, একটুও শব্দ না করে, নিঃশব্দে। পিকুদা থমকে গেল। একটা কাঁপুনির মতো অনুভূতি ছড়িয়ে গেল তার পায়ের পাতার নিচ থেকে মাথার ভিতর পর্যন্ত। তবু সাহস করে এক পা বাড়িয়ে ভিতরে ঢুকলো সে। আর ঢুকতেই তার পা যেন জমে গেল। এ কে? বাড়ির লিভিং রুমের সোফার উপর বসে আছে একটা লম্বা শুকনো চেহারার মানুষ। তার মুখ যেন অতিরিক্ত রকমের শান্ত, এক অদ্ভুত নির্লিপ্ত হাসি লেগে আছে ঠোঁটের কোণে। চোখ দুটো যেন কোটরের ভেতরে ঢুকে আছে, ঠান্ডা কাঁপন ধরানো দৃষ্টি। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে গোটা 12-13 জন মানুষ। সবাই চুপ, একটাও শব্দ করছে না কেউ। তাদের চোখ গেঁথে আছে পিকুদার দিকে। তাদের কারো মুখ পিকুদার চেনা নয়, তাদের কারো চোখে আতিথেয়তার ছাপ নেই, শুধু নিঃশব্দ স্থির তাকিয়ে থাকা, যেন ওরা কারোর জন্য অপেক্ষা করছিল। আর এখন পিকুদা এসে পৌঁছতেই সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আসেন আসেন বিশ্বাস বাবু, আপনারই অপেক্ষা করছিলাম, বেঠিয়ে বেঠিয়ে। এই বলে লোকটা তার সামনের আসনের দিকে ইশারা করল। পিকুদা সেই দিকে এগিয়ে যেতেই কিছু লোক তার পিছনে এসে দাঁড়ালো। লোকটা ইশারায় বাকিদের জায়গা দেওয়ার কথা বলল। পিকুদা আসনে বসতেই লোকটা বলে উঠল, আপনার সাথে আমার দেখা করার বহু দিনের শখ ছিল। সেই যে আপনি আমার কারখানাটা ঘুরে এলেন, সেদিন তো মুলাকাতই হলো না আপনার সঙ্গে। কেমন কপাল দেখেন আমার। তাই ভাবলাম আজকে আমরা নিজের হাতে মুলাকাত করি। কিছু জিজ্ঞেস করবার ছিল বাবু, খুব জেনারেল কোয়েশ্চেন, আপনি তো নিশ্চয়ই উত্তর দিবেন না? পিকুদা ঠায় তাকিয়ে রইল লোকটার দিকে। কারখানা মানে? মাথার মধ্যে যেন একটা ঝাঁকুনি খেলো। তার মানে লোকটা জানে সেই দিনের অভিযানটা, সেই রাতে তারা যেখানে ঢুকেছিল চুপি চুপি সাবধানে, সবটাই জানে। তবে কি ও নজরে রেখেছিল শুরু থেকেই, নাকি এখন ভনিতা করছে আর বাকিটা জানতে চাইছে? পিকুদার বুকের ভিতরে একটা ঠান্ডা শিরশিরে কাঁপুনি ছড়িয়ে পড়ল। আর বাকিরা, শুভ, সুজয়, মাসিমা, কোথায় গেল তারা? তারা কি এখন এই বাড়িতেই কোথাও আছে, নাকি ওরাও ধরা পড়ে গেছে? পিকুদার নিঃশ্বাসটা ভারী হয়ে উঠল। ঘাড়ের পেছনে একটা হালকা হাওয়া লাগলো যেন, কিন্তু ঘুরে দেখার সাহস হলো না তার। তার সামনে বসে থাকা লোকটা শুধু তাকিয়ে আছে, ঠোঁটে সেই একই রকম অদ্ভুত অস্থির হাসি, যেন পিকুদার বুকের ভিতরের কাঁপুনিটা সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, আর সে ভয়টাকে নিয়েই যেন সে খেলছে, উপভোগ করছে। লোকটা মৃদু গলায় বলে উঠল, আরে ডরিয়ে মত বিশ্বাস বাবু, ডরিয়ে মত, মামা ভাঞ্জা সব ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, ওদের একটু আলাগ সে রাখা হওয়া। আপনার সাথে একটু ইন্ডিভিজুয়াল কথা আছে, 1 to 1। তার চোখে ঠাট্টা মেশানো একটা আলো, আর সেই মুখে অদ্ভুত রকমের মিঠে কণ্ঠস্বর। ও আমাদের মাঝে ছুচোদের এনে কাম কি? ছোট ছোট ছেলে পুলে, ওরা কি বুঝে কি কিসেমের খেলা চলছে এখানে? পিকুদার মুখ শুকিয়ে এলো। সে বুঝে গেল লোকটা খেলা শুরু করেছে। এখন আর কোনো চেনা নিয়ম এখানে চলবে না। পিকুদা শান্ত ধীর গলায় বলল, কি চাইছেন আপনারা? লোকটার মুখের হাসি মিলিয়ে গেল এক ঝটকায়। চোয়াল শক্ত হয়ে এলো, চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা। আপনি আজ
লোকার থেকে জিনিসটা পেয়েছেন, হ্যাঁ না? ওইটা আমাদের দিয়ে দিন চুপচাপ। পিকুদার ঠোঁটের কোণায় হালকা একটা ব্যঙ্গ ফুটে উঠল। আর না দিলে? কথাটা যেন কেউ আগুনে ঘি ঢেলে দিল। লোকটা হঠাৎ হেসে উঠল, প্রথমে ঠান্ডা গলায়, তারপর একটু জোরে, তারপর একেবারে পাগলের মতো হা হা করে হাসতে লাগলো। না দিলে কি হবে সেটা একবার দেখে দেখি। এই বলে ঝট করে পকেট থেকে একটা রিভলভার বের করলো। পিকুদার সামনে ওঠার আগেই একটা গুলি ছুটে গেল। শুধু পিকুদার পাশ ঘেঁষে সোজা দাঁড়িয়ে থাকা পিছনের লোকটার কপালে। সে গড়িয়ে পড়ল এক মুহূর্তেই। ঘর জুড়ে এক নিঃশব্দ আতঙ্ক ছড়িয়ে গেল। লোকটা তখন আবার মুখটা পিকুদার একদম কাছে এনে বলল, আমারে আদমিও কোয়েশ্চেন করেছিল এখানে আসার আগে কোথায় যাচ্ছি। কোয়েশ্চেন করা আমি বরদাস্ত করি না বিশ্বাস বাবু। ঠিক এই হোগা আপনার সাথে বিশ্বাস বাবু আর সেই মামার ভাঞ্জা। লোকটা হাতটা নিয়ে কপালে ঠেকালো। তার চোখে তখন উন্মাদ একটা আলো আর মুখে পাগলের মতো মৃদু একটা হাসি। পিকুদার বুকের ভেতর ধক করে উঠল। তবু সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে এক মুহূর্ত চোখ নামিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা আমি আপনাদের হাতে দিয়ে দিলে আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে ওরা ঠিক থাকবে? একটা প্রশ্ন, নরম সুরে কিন্তু তীক্ষ্ণ প্রশ্নবান। ঘরের ভিতরে থমথমে নীরবতা। লোকটা খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর মাথাটা একটু কাত করল। ঠোঁটের কোণে আবার সেই বিষাক্ত হাসি। গ্যারান্টি? বিশ্বাস বাবু, এই দুনিয়ায় গ্যারান্টি তো শুধু ফ্রিজ আর মাইক্রোওভেনেই দে। জিন্দেগি তো চলে শুধু ডিল দিয়ে আর ডর দিয়ে। তারপর সে আবার হঠাৎ হেসে উঠল। পিকুদা বুঝে গেল এই লোকের সঙ্গে যুক্তি নয়, এটা একটা টাইম বোমের সঙ্গে আলোচনার চেষ্টা। লোকটা হেসে বলল, আমি বিশ্বাস না করে আপনার কি কোনো উপায় আছে? তার গলায় তামাশা কিন্তু চোখে হিম শীতল দৃঢ়তা। পিকুদা কিছু বলল না, চুপ করে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে পকেট থেকে জিনিসটা বের করে আনলো। সোনালি ধাতুর মতো ছোট্ট চকচকে কিছু একটা, হয়তো একটা চাবি, না হলে একটা মাইক্রোচিপ, নাকি একটা প্রমাণ। এটা এখন শুধু জিনিস নয়, এটা পিকুদার আশা, শুভদের জীবন আর জটিলতার কেন্দ্রবিন্দু। লোকটা হেসে জিনিসটা হাতে নেয়, তারপর হেসে বলে, স্মার্ট আদমি আছেন আপনি। লোকটা উঠে দাঁড়ালো। তার কাঁধে একটা ঠান্ডা বিশ্রাম, যেন কিছুই হয়নি। সে ঘুরে বাইরের দিকে হাঁটতে লাগলো। তার পায়ের কাছে একটা শরীর তখনও পড়ে আছে, চুপচাপ, নিথর। ঘরের চারপাশে ছড়ানো ধোঁয়া আর বারুদের গন্ধের মাঝে সে একা হেঁটে যাচ্ছে। আর পিকুদা চুপচাপ তাকিয়ে আছে তার পিছন দিকে। হয়তো ভাবছে। পিকুদা এক মুহূর্ত তাকিয়ে থাকে ফাঁকা দরজার দিকে। তার ঠোঁট কেঁপে ওঠে। ওরা কোথায়? প্রশ্নটা যেন হাওয়ায় ছুঁড়ে দেয় পিকুদা, অথচ সেই হাওয়ায় ফিরিয়ে আনে উত্তর। লোকটা থেমে যায়, ধীরে ঘুরে দাঁড়ায়। তার ঠোঁটে সেই নোংরা বিকৃত হাসি। একটা হালকা নাটুকে ভঙ্গিতে সে আকাশের দিকে ইশারা করে। পিকুদা থেমে যায়, চোখ তুলে চেয়ে থাকে উপর দিকে। লোকটা সেটা দেখে আরো খিলখিল করে হাসে, সেই কুৎসিত শয়তানি হাসি। ऊपर का घर में है, जाइए देख के आइए। उम्मीद है जिंदा আছে अभी भी। তারপর সে ঘুরে সামনের দিকে পা বাড়ায়। দুপা এগিয়েই আবার একবার পেছনে ফেরে। আপনার সাথে मुलाकात होके अच्छा लगा विश्वास बाबू। होप कभी और भी मुलाकात होगा। লোকটা ধীর পায়ে চলে যায়। পিছনে পড়ে থাকে একটা নিথর দেহ, একগুচ্ছ রহস্য আর পিকুদার দমচাপা আশঙ্কা। পিকুদা দৌড়ে যায় সিঁড়ি বেয়ে। সিঁড়ির ধাপে ধাপে তার হাঁপ ধরছে, কিন্তু সে থামে না। পায়ের শব্দে নির্জনতা কেঁপে ওঠে।
সে সোজা গিয়ে পৌঁছয় দোতলার সেই ঘরের সামনে। দরজাটা ভয়ে ভয়ে ধরে ধীরে ধীরে খুলে ফেলে। এক মুহূর্ত নিঃশব্দ। তারপর চোখে পড়ে ঘরের মেঝেতে পড়ে আছে তিনটি চেনা অবয়ব, শুভ, সুজয় আর বেনু মামা। পিকুদা দৌড়ে ছুটে যায় তাদের দিকে। মনে এক ফোঁটা শান্তির জোয়ার। হ্যাঁ, ওরা আছে, ওরা ঠিকঠাক আছে, কিন্তু তিনজনেরই হাত পা মুখ বাঁধা, মজবুত মোটা দড়িতে কষে বাঁধা, এমনভাবে বাঁধা যে না কেটে খোলা অসম্ভব। পিকুদা এক মুহূর্ত হিম হয়ে যায়। তারপর ছুটে আসে জানলার পাশে রাখা একটা পুরনো স্ক্রুড্রাইভারের কাছে। তার চোখে শুধু তখন একটাই লক্ষ্য, এদের মুক্ত করতে হবে এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। পিকুদা ঘরের কোণ থেকে ভাঙা স্ক্রুড্রাইভারের মতো কিছু একটা তুলে আনছে। ঠিক সেই সময় সুজয়ের একটু একটু করে জ্ঞান ফিরতে শুরু করে। চোখ খুলতেই সে দেখতে পায় পিকুদার সামনে জানালার পাশে। সে সঙ্গে সঙ্গে ছটফট করতে শুরু করে, হাত পা পাগলের মতো ছুটতে শুরু করে, কিন্তু মুখ বাঁধা। সেখানে কোনো আওয়াজ নেই, শুধু আতঙ্কে কাঁপা দৃষ্টি। পিকুদা চমকে গিয়ে ছুটে আসে তার দিকে, দ্রুত হাতে খুলে দেয় তার মুখের বাঁধন। সুজয়ের মুখ থেকে একরাশ লালা বেরিয়ে এলো। সে সেদিকে ভ্রুক্ষেপ না করেই ছিটিয়ে ফেলে দিল মেঝেতে। তারপর এক নিঃশ্বাসে চিৎকার করে উঠল, পিকুদা পালাও! আর ঠিক সেই মুহূর্তেই ঘরের একমাত্র দরজাটা ঠাস করে কেউ বন্ধ করে দিল বাইরে থেকে। একটা ধাতব আওয়াজে ঘরটা যেন জমে গেল। পিকুদা দৌড়ে গিয়ে দরজাটা ঠেললো, টানলো, ধাক্কা দিল, কিন্তু কিছুতেই খুলল না। তারা ফাঁদে পড়েছে। পিকুদা পাগলের মতো ছুটে ওদের বাঁধন খোলার চেষ্টা করছে। একটা দড়ি, একটা বাঁধন কাটতেই যেন হাতের আঙুল ফসকে যাচ্ছে। ঠিক তখনই শুভর চোখটাও ধীরে ধীরে খুলে গেল। সে চারপাশে দেখে নেয় ঘরের ভেতর বন্ধ দরজা, জড়ানো দড়ি, আর পিকুদা যে কিনা প্রাণপণে তাদের বাঁধন খোলার চেষ্টা করছে। তার চোখ মুখ ভয় আর আতঙ্কে জমে গেছে। সে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে সামনে রাখা টেবিলটার দিকে ইশারা করলো বারবার। তাড়াহুড়ো করে পিকুদা সেটা দেখে তাড়াতাড়ি ছুটে গেল সেই দিকে। টেবিলটার নিচে কি যেন একটা টিম টিম করছে, লাল আলো, গভীর রক্ত রঙের মতো। সে নিচু হয়ে ভালো করে দেখতে যেতেই তার চোখ স্থির হয়ে গেল। বুকের ধুকপুকুনি আচমকা এক ধাপ বেড়ে গেল। টেবিলের নিচে আটকানো একটা টাইম বম। ডিজিটাল ডিসপ্লে ক্রমশ নামছে। 1 minute 29 seconds, 128, 127, আর মাত্র 90 সেকেন্ড বাকি। একটা শব্দ নেই ঘরের মধ্যে, শুধু টাইমারের টিকটিক আর পিকুদার কাঁপা নিঃশ্বাস। পিকুদা বুঝে গেল এই লোকটা কাউকে ছাড়বে না। সেদিন কেমিক্যাল ফ্যাক্টরিতে যা ঘটেছিল তার প্রতিশোধ নিতে সে এবার ওদের সবাইকে উড়িয়ে দিতে চায়। ঘরের ভিতর হঠাৎ যেন ঘনীভূত হলো একটা বোঝা। বাঁচতে হলে এখনই কিছু করতে হবে। আরও 1 সেকেন্ড দেরি মানে সব শেষ। পিকুদা টাইম বোমের দিকে তাকায় একবার। চেষ্টা করেছিল নিষ্ক্রিয় করতে, কিন্তু সব তার আগেই কেউ কেটে বা পুড়িয়ে দিয়ে গেছে। ড্যামেজ করা, ডিফিউজ করার সমস্ত পথ বন্ধ। সে ফিরে তাকায় ওদের দিকে, আরও জোরে হাত চালাতে শুরু করে বাঁধন কেটে ফেলার জন্য। দড়িতে রক্ত ওঠে, কিন্তু সে থামে না। একটা একটা করে সুজয়ের বাঁধন খুলতে সে নিজেও ছুটে যায় বাকি দুজনের দিকে। এখন একই সময়ে 4টে হাত একসাথে ছুটছে জীবনের দিকে। ঘরের কোণে টাইমারটা জ্বলছে। 45, 44, 43 সময় ছুটছে। আর জীবন, সে কি ছুটতে পারবে সময়ের চেয়ে দ্রুত? শেষ বাঁধনটা খুলতেই টাইমারের ঠান্ডা গলায় চোখ রাঙানি। ওদের জীবনে আর মাত্র 19 সেকেন্ড। শুভ, সুজয়, পিকু তিনজনেই তখন দিশেহারা হয়ে খুঁজছে মুক্তির রাস্তা। চারদিকে আঁধার, শুধু কাঁপতে কাঁপতে বাঁচতে চাওয়া শেষ জীবনের লড়াই। টাইমারের ক্লান্ত শব্দকেও ছাপিয়ে গেছে ওদের বুকের ধুকপুকুনি। হঠাৎ শুভর চোখ আটকে যায় ঘরের এক কোণে। ভাঙা কাচের জানালা একটুখানি খোলা, আর তার ওপারে এই বাইরের মুক্ত আকাশ। শুভ তাকিয়ে চিৎকার করে ওঠে, হাত নেড়ে বাকিদের কিছু বোঝায়। কোনো দ্বিধা নেই, কোনো কথা নেই, কেবল চোখে চোখে একবার সম্মতি। তারপর শুভ দৌড়ে ঝাঁপায় জানলার দিকে। ভাঙা কাচে শরীর কেটে যায়, রক্ত ঝরে, কিন্তু সে পড়ে যায় জানলার বাইরে। ঘড়িতে সময় 5,
4, 3। পিকুদার সুজয় একসাথে মামাকে ধরে আর একবার পিছনে তাকায় সেই ঘরের দিকে যেখানে মৃত্যু দাঁড়িয়ে সময় গুনছে। এক ঝাঁকুনি, এক হুঙ্কারে তিনজন একসাথে ঝাঁপ দেয় জানলার বাইরে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3। তাদের পিছনে আকাশময় লাল আলো ছড়িয়ে পড়ে, জানলার কাঁচ উড়ে আসে ছিন্ন ভিন্ন হয়ে, আর 3টে শরীর পড়ে থাকে ধুলো আর রক্তে ঢাকা এক কোণে। কিন্তু তারা বেঁচে আছে, হয়তো ক্ষত বিক্ষত, কিন্তু প্রাণ আছে। সেদিন লোকগুলো পালাতে পারেনি, কারণ পিকুদা ঠান্ডা মাথায় আগেই আঁচ করে দিয়েছিল কিছু একটা ঠিকঠাক নেই। বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তার অভিজ্ঞ চোখ বুঝে ফেলেছিল ভেতরের নিস্তব্ধতা। দরজার ফাঁক থেকে ভেসে আসা চাপা গন্ধ আর ছায়া পড়া ঘরটা, সব কিছুই অস্বাভাবিক। তাই ঘরে ঢোকার আগেই এক ঝটকায় ফোন বের করে তার অধীনস্থ সব থানায় SOS মেসেজ পাঠিয়ে দেয়। All teams stand by near Sector 4B. Immediate response if no contact in 5 minutes. ব্যাস, তাতেই খেল খতম। তুমি যত বড়ই হনু হও না কেন, গোটা 50 পুলিশের কাছে ওসব মস্তানি ধোপে টেকার নয়। আইনের দড়ি পাতলা হতে পারে, কিন্তু একবার টান পড়লে সেটা গলার কাছে গিয়েই থামে। তবে আদালত কক্ষে আজকের দিনটা লোকটার মুখটা ছিল দেখার মতো, ঠিক যেন এক ক্ষুধার্ত সিংহ, যার সামনে তার শিকাররা নেচে বেড়াচ্ছে বেপরোয়াভাবে। একবার লাফ দিতে পারলেই দাঁত নখে ছিঁড়ে ফেলবে ওদের। চোখ দুটো জ্বলছে রাগে, চোয়াল শক্ত করে কামড়ে আছে প্রতিহিংসা, আর গলার নিচে জমে থাকা ঘৃণা। চাপা শব্দ ফুসফুসে হাঁপাচ্ছে, কিন্তু সে পারছে না কিছুই করতে, কারণ তার সামনে আজ কেবল 3 জন নয়, পুরো আইনের দাঁত নখ খোলা একটা বাঘ দাঁড়িয়ে আছে। আর সেই বাঘের নাম শিবশঙ্কর বিশ্বাস। কোর্ট থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর 3টে বেজে গেল। বাড়ির ডাইনিং টেবিলে তখনও সকলে অপেক্ষা করছিল যুদ্ধের পরের প্রথম একসাথে খাওয়া। বাড়ির পরিবেশটাও যেন একটু অন্যরকম। চোখে মুখে ক্লান্তি থাকলেও একটা অদ্ভুত স্বস্তি ছড়িয়ে আছে সবার মধ্যে। বেনুমামা এখন মোটামুটি সুস্থ। বুকের হাড়ের কয়েক জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, তাই বিছানায় পড়ে থাকতে হয়েছিল বেশ কিছুদিন। আজ তার চোখ মুখে ফিরে এসেছে সেই চেনা ছটফটানি, যে ছটফটানি একসময় পিকুদার মাথা ব্যথার কারণ ছিল। আর এখন সেটা দেখেই সবার মুখে একটা চাপা হাসি। সবাই একসাথে খেতে বসল। আজ রান্না করেছে সুজয়ের মা নীলিমা কাকিমা। সন্ধ্যার আলো ছায়ার খেলা ছুঁয়ে যাচ্ছে ডাইনিং টেবিল। সুগন্ধে ভরে আছে পুরো ঘরটা। মাছের ঝোল, বেগুন ভাজা আর পাকা টমেটোর টক, যেন যুদ্ধ শেষের প্রাপ্তি। খাবার খেতে খেতে টুকটাক কথাবার্তা হচ্ছিল। কে কোথা থেকে ফোন করেছিল, অফিসে কি হয়েছিল, বেনুমামা কবে থেকে হাঁটাহাঁটি শুরু করবে, এইসব। খুশি দেবী সামনে বসে আছেন, চোখে মুখে শান্তি, কিন্তু ভেতরে যে এখনো চাপা ভয়, সেটা বোঝাই যাচ্ছে। সুজয় একবার চোখাচোখি করে শুভর দিকে ইশারা করে। শুভ ভাত খেতে খেতে একবার শুধু বলে ওঠে, আজকের মাছটা কিন্তু দারুণ হয়েছে কাকিমা। নীলিমা হেসে মাথা নাড়লেন। খাওয়া শেষে সবাই হাজির হলো সেই ঘরটায়, সেই ঘর যেখান থেকে শুরু হয়েছিল পুরো ঘটনাটা। ঘরটা মোটামুটি সারাই করা হয়েছে, তবে কাঁচের জানালাটা এখনো আগের মতোই খোলা। হাওয়া ঢুকছে সেই ভাঙা জানলার ফ্রেম দিয়ে। চারপাশে বিস্ফোরণের দাগ, দেওয়ালের একপাশে পোড়া ছাপ এখনো জলজলে। বেনুমামা চুপচাপ সেই ঘরের মধ্যে ঢুকলেন, তার 2 ভাগ্নেকে পাশে বসালেন, সেদিন যেমন প্রথম দিন বসেছিলেন। ঘরের ভেতর কিছুক্ষণ কেউ কিছু বলে না। নীরবতা এতটাই ঘন যে মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তবু এই নীরবতার মাঝেই একটা বন্ধনের শব্দ বাজছে, যেটা গড়ে উঠেছে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। বেনুমামা হঠাৎ
গলা খাঁকারি দিয়ে বলে উঠলেন, এই ঘরটা যেমন ছিল আর যেমন হয়েছে আমরাও তেমনই বদলে গেছি না রে? শুভ চুপ করে থাকে। সুজয় জানলার বাইরে তাকিয়ে বলে, এই ঘরটায় শুধু বোমা না, সাহসও ফেটেছিল সেদিন। পিকুদা মৃদু হাসে, মাথা নাড়ে। বাঁচার খেলা খেলতে গেলে হারতে ভয় পেলে চলবে না। তোরা এইটাই শিখেছিলি সেদিন, এটাই তোদের আসল জয়। ঘরটা আবার নিস্তব্ধ, কেউ কিছু বলছে না। মনে হচ্ছে সবাই মিলে সেই সেদিনের আতঙ্ককে গিলে ফেলতে চাইছে, ভুলতে না পারলেও অন্তত পাশ কাটানোর চেষ্টা করে যাচ্ছে। বেনু মামাই সেই চুপচাপ নীরবতা ভাঙলেন। তার কণ্ঠে চাপা গাম্ভীর্য, ক্লান্তি আর কি যেন এক অজানা দায়। তিনি ধীরে বললেন, তোদের হয়তো অনেক প্রশ্নই মাথায় ঘুরছে। কে ছিল ওই লোকটা, কেন এমন পেছনে লেগেছিল আমার, আর ওই জিনিসটাই বা কি যার জন্য এত তাণ্ডব? তিনজনেই থম মেরে গেল। শুভ, সুজয় আর পিকুদা তিনজনে একসঙ্গে তাকালো বেনু মামার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বেনু মামা একটু পিছন দিকে হেলান দিলেন, যেন মাথার ভিতর হাজারটা চাবির মধ্যে ঠিক একটা চাবি খুঁজে বেছে বার করছেন, যে চাবি খুলে দেবে সত্যের দরজা। তারপর হঠাৎ করেই শুরু করলেন বেনু মামা। মুখের ভাবটা বদলে গেল একেবারে। চোখে একরাশ পুরনো স্মৃতি, গলায় চাপা উত্তেজনা। আজ থেকে মাস পাঁচেক আগের কথা, ওই দিন অফিসে বসে রিপোর্ট টাইপ করছিলাম, এমন সময় হঠাৎ একটা ফোন এলো, সম্রাট চৌধুরীর ফোন। তোরাও তো ওর নামটা জানিস নাকি? হ্যাঁ, সম্রাট চৌধুরী আমার মতোই গোয়েন্দা, তবে ওর কাজ আমাদের মতো পাড়ার কেস নয়। বেশিরভাগই সব ডিল করে বিদেশি ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল লেভেলের কনফিডেন্সিয়াল অপারেশন। ওর ফোন সাধারণত মজা করতে আসে না, আর সেদিন ওর গলাটা শুনেই বুঝে গেলাম যে বিষয়টা মারাত্মক। সম্রাট ফোনে আমাকে বলল, বিনু, আমি এখন একটা মেয়ে পাচার চক্রের পেছনে কাজ করছি। দিস ইজ নট এ নর্মাল কেস নাও, ইটস এ ফ্রিকি টাইম বম্ব। এর পেছনে টাকা, রাজনীতি, আন্তর্জাতিক অস্ত্র আর এমন কিছু লোক জড়িত যাদের ছায়া পড়া মাত্রই মানুষ উধাও হয়ে যায়, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আমি বললাম, তাহলে তো তোকে আরো সাবধান হতে হবে। ও একটু থেমে বলল, সমস্যা কোথায় জানিস? এই কেসটা করতে গিয়েই আমার হাতে এমন কিছু এসে গেছে যেটা শুধু এই চক্রই নয়, পুরো সিস্টেমকেই ভেতর থেকে ফাটিয়ে দিতে পারে। আমি গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলাম, কি জিনিস সেটা? সম্রাট বলল, নাম বলতে পারবো না এখন, তবে সময় হলে ঠিক বুঝবি। তবে ওটা এখন আমার কাছে নেই। আমি যেভাবে চলেছি আমার ওপর স্নিফার লেগে গেছে। কোনো ফোন, কোনো মেসেজ, কি কোথায় যাচ্ছে সব নজরে। শুভ আমি এখন ধীরে গা ঢাকা জিজ্ঞেস দিচ্ছি। করলো, স্নিফার মানে? স্নিফার ওরা এক ধরনের হিটম্যান। তাদের কোনো দেশ নেই, কোনো নীতি নেই, শুধু টার্গেট। যার গন্ধ একবার পেয়ে যায় তাকে শেষ না করা পর্যন্ত পিছু ছাড়ে না। তবে ডুবে যাওয়ার আগে সম্রাট বলে গেছিল, জিনিসটা তোকে দিয়ে যেতে হবে। আমি জানি তুই এটাকে ঠিকভাবে সামলাতে পারবি। আমি বললাম, তুই নিজে দিয়ে যেতে পারবি না আমি কাউকে পাঠাবো? সম্রাট তখন বলল, এখন সম্ভব নয় বেনু, আমি পরে তোকে জানাবো কিভাবে সেটা তোকে পৌঁছাবো। যখন সময় আসবে বুঝবি কার মাধ্যমে সেটা এলো। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকিস। আর লেলো। আমি শুধু বলেছিলাম, ভরসা রাখ সম্রাট, আর তখনই লাইনটা কেটে গেল। ঘরে নীরবতা। শুভ আর পিকুদা নিঃশব্দে শুনছে। এমন নীরবতা যেন মনে হয় ঘড়ির কাঁটা আর হৃদস্পন্দন ছাড়া আর কিছুই চলছে না। তোদের মনে আছে সেই মেসেজটার কথা যেটা তোদের সেদিন দিয়ে গেছিলাম? বেনু মামা নিচু গলায় বললেন। শুভ আর সুজয় একসঙ্গে মাথা নাড়ল। পিকুদা একটু সামনে হেঁটে এসে চেয়ারে বসে পড়ে। মানে ওটা তাহলে সম্রাট চৌধুরীর সিক্রেট কোড ছিল? আর সেই জিনিসটা যেটার জন্য এত কিছু? বেনু মামা ধীরে ধীরে পকেটে হাত ঢোকালেন, তারপর বের করে আনলেন একটা ছোট্ট সোনালি পেন ড্রাইভ।
একদম সাধারণ দেখতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মনে হলো ঘরের বাতাসটা আচমকাই যেন খুব ভারী হয়ে গেছে। এই জিনিসটার ভেতরেই আছে সব। সম্রাট তার জীবনের ঝুঁকি নিয়ে এটাকে আমার হাতে পৌঁছে দিয়েছে, আর এখন এটা আছে আমাদের হাতে। কিন্তু এর মধ্যে আছে কি? পিকুদার প্রশ্ন। এর মধ্যে আছে সমাজের এমন কিছু কালো ইতিহাস যেটা তোদের জানার প্রয়োজন নেই, অন্তত এখন। তিনজনেই থেমে যায়। মামার চোখে অদ্ভুত এক গাম্ভীর্য। মনে হয় এ কথা বলে তিনি নিজে একদমই হালকা হচ্ছেন না, বরং আরো ভারী হয়ে যাচ্ছেন। কারণ এই সত্যগুলো জানলে মানুষ নিজের দেশ, নিজের শহর, নিজের চারপাশকেই সন্দেহ করা শুরু করবে। সম্রাট জানে এই তথ্য যদি ভুল হাতে পড়ে তাহলে শুধু আমার নয়, পুরো দেশের বিশ্বাস ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ওই লোকটাও কি স্নিফার ছিল? শুভর গলা যেন ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। বেনু মামা গভীর দৃষ্টিতে সবার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে না সূচক মাথা নাড়লেন। না, এ স্নিপার হলে আমরা আজ এখানে জীবন্ত থাকতাম না। ওরা কোনো কাঁচা কাজ করে না। এ হয়তো লোকাল কেউ, ভাড়াটে গুন্ডা। ভেবেছিল ভয় দেখিয়ে জিনিসটা রিট্রিভ করে নেবে। আসল খেলোয়াড় এখনো পর্দার আড়ালে। ঘরে একটা ঠান্ডা হাওয়া ঢুকে গেল জানালা দিয়ে। সুজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সবার চোখ ধীরে ধীরে চলে গেল বেনু মামার হাতের দিকে, যেখানে ধরা রয়েছে সেই ছোট্ট সোনালি রঙের পেন ড্রাইভটা। নিঃশব্দ, অথচ কি বাংময় হয়ে বলে চলেছে কোনো অজানা অন্ধকারের গোপন ইতিহাসের কথা। বেনু মামা কেবল মাথা নামিয়ে ধীরে ধীরে বললেন, এখনো যুদ্ধ শেষ হয়নি। জিনিসটা যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছানোটা শুধু সময়ের অপেক্ষা। শুনছিলেন চিরকুট রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, শুভ, সঞ্জিত, সুজয় এবং লোকটা অপু, খুশি দেবী সঙ্গীতা, নীলিমা দেবী কেয়া, পিকু, বেনুমামা ও অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বলেছি আমি দীপঙ্কর, এবং গল্প পাঠে ছিল সঞ্জয়। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।